সুপ্রিয় দর্শক, সারা পৃথিবী সহ বাংলাদেশের মহামারী এক মহাক্রান্তিকালে আবার আমরা শুরু করছি আমাদের এই মুক্তমত। আমাদের এই ক্রান্তিকাল কবে অবসান হবে, কবে আমরা এর থেকে মুক্তি পাবো, সেটি মহান সৃষ্টিকর্তাই হয়তো ভালো বলতে পারবে। এবং সে কারণের জন্য আজকে আমরা কথা বলবো করোনা পরিস্থিতি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে তিনজন চিকিৎসক ডাক্তার যারা তারা রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে দুজন সিনিয়র ডাক্তার, সিনিয়র নাগরিক রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ এবং ইউজিসির সম্মানিত অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ রয়েছেন আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে। একই সাথে আমাদের সাথে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। অন্যদিকে আমাদের সাথে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজের মেডিসিন বিভাগের ক্লিনিক্যাল লেকচারার এবং তিনি ইউকেতে অবস্থান করেন, সেখান থেকে যোগ দিচ্ছেন ডাক্তার মঞ্জুর শওকত। তিনি রয়েছেন আমাদের সাথে আজকের এই করোনা পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে। আমরা এই ক্রান্তিকালে সর্বশেষ যে সংবাদগুলো আমরা দেখেছি, তার মধ্যে দেখেছি বাংলাদেশে আজকে 53 জনের মৃত্যু ঘটেছে এবং প্রতিদিনই মৃত্যু হার 50 থেকে 60-এর ঘরের মধ্যেই থাকছে। কোনোভাবেই এই মৃত্যু হারকে আমরা কমাতে পারছি না, কমছে না। আমরা 20 ফেব্রুয়ারিতে আমরা সর্বনিম্ন একটা মৃত্যু দেখেছিলাম 5 জন। তখন আমি প্রফেসর আবদুল্লাহ স্যারের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে এই 5, 4, 3 যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হয়তো বা আমরা মনে করব যে আমাদের অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা সে অবস্থার ধরে রাখতে পারিনি। আমাদের অবস্থার দিনে দিনে আরও অবনতি করছে। আমরা একটা শোক সংবাদ যে ইতিমধ্যেই আপনারা সকলেই দেখেছেন, সকলেই জেনেছেন যে এটিএন পরিবারের একজন সদস্যের মতো ঢাকা 14 আসনের সংসদ সদস্য আস্তামুল হক আজ দুপুরের রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। আমরা এটিএন পরিবারের পক্ষ থেকে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। এবং একই সাথে আমরা আজকে দেখেছি যে সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুনুর রশিদ তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমি আমাদের দুজন যে চিকিৎসক রয়েছেন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব রয়েছেন, সিনিয়র নাগরিক, আপনাদের দুজনকেই আমরা আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য ধন্যবাদ জানাই। আমরা আসলে এমন একটা পরিস্থিতি এই অনুষ্ঠানের আয়োজন করছি, আপনারা এই স্টুডিওতে না আসলে হয়তো আমাদের কথা বলবার কোনো জায়গাই থাকতো না। কিন্তু তারপরেও আপনারা সকল ভীতিকে উপেক্ষা করে আপনারা দেশ ও দশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোতে স্টুডিওতে এসে আপনারা এরকম বক্তব্য মন্তব্য দিচ্ছেন। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা করোনার এই পরিস্থিতি মোকাবেলার জন্য লকডাউনের একটা অবস্থা তৈরি হয়েছে 7 দিনের জন্য। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা এই লকডাউনের মধ্যেও কিন্তু নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে বাংলা একাডেমি, সেখানে বইমেলা চলবে। আবার আমরা দেখছি যে কলকারখানাগুলো সীমিত পরিসরে চলবে। তো এই অবস্থার প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের করোনা পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখছেন? বাংলাদেশের অত্যন্ত দুর্যোগের দিকে আমরা অগ্রসর হচ্ছি। খুব বিপদ সংকুল জায়গায় আমাদের সবাইকে অত্যন্ত চিন্তা করে সুপরিকল্পিতভাবে অগ্রসর হতে হবে। আজকে যেমন কি 7 দিনের লকডাউন, এটা কোন হিসাবে দিল বুঝি না। 7 দিন কী হিসাবে? যদি কোয়ারেন্টাইনের কথা ভাবি তাহলে 14 দিন হওয়া উচিত ছিল। তারপরে যেটা কথা হচ্ছে, আমাকে করোনার থেকে, রোগ থেকে বাঁচালেন, না খেয়ে মৃত্যুর পথে ঠেলে দেবেন না খেয়ে। আজকে অধিকাংশ লোক পথে, কালকে আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, সেখানে 3 দিনে 15 জন লোককে মারা গেছে, মেরে ফেলা হয়েছে। সুতরাং এইসব জায়গাতে যেখানে আমি মনে করছি তারা চিন্তা ভাবনা করে করছি না, অথচ সেখানেই আমি ব্রাহ্মণবাড়িয়াতে আমি থানা পরিদর্শন গেছিলাম। থানাদেরকে বললাম অবস্থা থেকে, আমি তো ভাই আপনাদের থানা আক্রমণ হইল না কেন? আপনারা বাঁচলেন কী করে? 15 জন তো মারছেন আপনারা। সে বলতে, স্যার সোজা কথা বলি, যখন লোকজন আসছে আমরা এরকম হাত জোর করে দাঁড়াইছি। এই থানা তো আপনাদেরই থানা, আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, আমাদের মেরে হলে তো আপনাদের লাভ হবে না, থানা পড়ে এলে লাভ হবে না। 2-3 মিনিট লোকজন, এই বিস্তর লোকজন, তারা থমকে দাঁড়ালো, থমকে দাঁড়ায় কিছু না করে চলে গেছে। আমি তো, আপনারা তো পারলেন তো, মাস কন্ট্রোল করতে জানেন তো। ঠিক সেরকম অবস্থা। আমি আজকে যেটা বলতে চাচ্ছি, সরকার ভালো কাজ করার ইচ্ছা আছে, কিন্তু ভালো কাজ করার ইচ্ছাটাই যথেষ্ট না, সুপরিকল্পিতভাবে করতে হবে। যেমন কয়েকদিন আগে ওনারা বাসের ভাড়া বাড়ালেন 60%, সিট করলেন অর্ধেক। ঠিক আছে, বাসের আয় কমে যাবে, তাকে বাড়াইছেন। আমাদের কি হবে? আমি যে বাসে চড়ব, তো একটু চিন্তা করলেই কিন্তু এটা সুরাহা হতে পারত। আমাদের যে নাইট কোচগুলি আছে, আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যে বাসগুলো আছে, তারা রাত্রিবেলা চলাফেরা করে, দিনবেলা বসে থাকে। সেই বাসগুলিকে নামিয়ে দিলে হতো,
ঢাকা শহরে বা বড় বড় শহরে প্রত্যেক 10 মিনিট পরে পরে এই বাসগুলি যেত। আজকেই আমার হাসপাতালে একটা লোক 4 বছর ধরে ডায়ালিসিস নেয়। আমার মনটা খুব খারাপ। দেখা যে প্রত্যেক সময় বলতো, বড় ভাই আপনি আমাদের বাঁচায় রাখছেন। আমি বাঁচায় রাখছি, খোদা তোমাকে বাঁচায় রাখছে, খোদা তোমাকে বাঁচাচ্ছে। আজকে তার আসার কথা 7টায়, আয়সা পৌঁছছে 2টায়। সে জীবিত আর পৌঁছে নেই, মৃত। আয়সা মাত্র কথা কইতে পারে। আমি জিজ্ঞেস করতে কী ব্যথা, স্যার বাস পাইনি, এইটুক বলেই সে ওখানে মারা গেছে আমার হাসপাতালেই। ডায়ালিসিস 4 বছর ধরে নিচ্ছে। তাকে 4 বছর বাঁচিয়ে রেখেছি। তার আমরা তো খুবই কম পয়সা, তারও সর্বশান্ত হয়ে গেছে। 500-700 যদি একদিনে সপ্তাহে 3 বার গেলে তার 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়। এখন এই জিনিসগুলি কিন্তু চিন্তা করতে হবে। অন্তত বলা উচিত যে সরকার নিরাপদে করতে পারতো। 10টা বাস শহরের 10টা প্রান্তে দিয়ে দিতে পারতো, যারা কেবল হাসপাতালে যাবে, যারা অন্য কোথায় যাবে না। ওখান থেকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ বা কুর্মিটোলা, মুগদা একটা রুট করে সে গণস্বাস্থ্য যেখানে যে আইসার নামাই দিয়া চলে যাব। এখন কথা কিছু কোনো চিন্তা না করে কেবল বলছেন যে অর্ধেক লোক নিবা, আর তারপরে খাবেটা কি? এই যে নিউ মার্কেটে আজকের গন্ডগোল, সংসারটা চলবে কী করে? সরকারকে বলতে হবে যে আমরা যে লকডাউন যেটা করছি সেটা আপনার আয় যে আপনি ব্যাহত হচ্ছেন, আমরা কিন্তু খাওয়া পৌঁছায় দেবো। আমরা একটা বিষয়, অনেক বিষয় নিয়ে আপনার সাথে আমার কোনো দ্বিমত নেই, কোনো ব্যাখ্যা নেই, আপনার নিজস্ব বিশ্লেষণ আপনি করছেন। কিন্তু মানুষের মধ্যে যে একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকার দরকার, এই যে স্বাস্থ্যবিধি মানা দরকার, ভিড়ে না যাওয়া দরকার। সবাই যত্রতত্রভাবে বাজারে যাচ্ছে, বাজার করছে। করবেনটা কি? আমি যেটা দেখি, এটা আমিও খুব যে লোকজনকে বলি, আমি যখন আমার হাসপাতালে যখন আসি, আমি সব রিক্সলাইজিটা লাগাও, ওইটা করো, সিগারেট খাও না। আমি কনস্ট্যান্টলি তার একটু করে তারপর লাগায় করে স্যার গরম লাগে কথা। সুতরাং আমাকে আজকে তার বিষয়টা আমার চিন্তা করার দরকার আছে, তার বিষয়টা চিন্তা করার দরকার আছে। সে গেলে একটা হাসপাতালে অক্সিজেন পাবে। তার বাড়িতে বৈশা থাকলে খাওয়াটা করতে আসবে ভাই? আমাকে তো আপনি চিকিৎসা দিলেন, না খেয়ে মারবেন। কিন্তু আমাদের তো একটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের তো মৃত্যু হারটা আসলে ইন ওয়ান সেন্স অন্যান্য দেশের তুলনায় আমরা কমই দেখেছি। আমরা এইসব আত্মতুষ্টির কোনো কিছু নেই এখানে। আমি বলি সেইটা বললে তো হবে আমার গ্রামে কম হয়েছে। এটা কিসের জন্য কম হয়েছে? আমরা আবদুল্লাহ আরও অনেক ভালো জানেন, আমাদের শরীরে জীবাণুর ডেপো হয়ে গেছে। ফলে হয়েছে কি, তারা নতুন জীবাণুকে আসতে দিয়ে হয়তো ফাইট করে, জানি না, আমাদের এখনও জ্ঞান অসম্পূর্ণ। সেখানেও যাতে না যায়। আজকে যেখানে আমরা সরকার 6 মাস যাওয়াত বলতেছে প্রত্যেক ডিস্ট্রিক্ট হসপিটালে আইসিইউ হয়েছে। এটা একবারও চিন্তা করে বলে নাই 60টা জায়গাতে আইসিইউ করতে হইলে আমার 60টা জায়গাতে অন্ততপক্ষে 120 জন একটা সিনিয়র ডাক্তার লাগবে, যে এটা করতে পারে, যে টেকিয়েস্টমি করতে পারে। এখানে পুট করে ছুরি দিয়া আমরা বাতাস ঢুকাই দিতে পারি, টিউব ঢুকাই দিতে পারি। এইসব জিনিসের জন্য আমার নার্স দরকার, প্যারামেডিক দরকার, যে এদেরকে ইন্টেন্সিভ কেয়ারটাকে একজন রুগীর জন্য একজন নার্স বসে থাকতে হবে, 2-3 জন রুগীর জন্য একজন ডাক্তার থাকতে হবে। এই ডাক্তারটার কী হবে? এখন যেমন কালকে আমাকে আমি রাত্রেবেলা আমি একটা রুগী দেখতে এসেছি, একজনের ভীষণ ডেনাল পেইন হচ্ছে। তাকে মরফিন তো ড্রাগ ইজ নট চয়েস, এটা প্রতিদিন দিতে হবে, দাও প্রতিদিন দিয়ে দাও একটা 50 মিনিট 10 মিনিটের মধ্যে সে হাসতেছে। আমি দিবেলা করো, আলট্রাসোনোগ্রাফি করো, এই করো, দেখো কোথায় স্টোনটা আছে। বা এখন কত এইসব তো ট্রেনিং হচ্ছে না আমাদেরকে সেই জন্য সম্মিলিত চেষ্টা ছাড়া আইসিইউ করবে না। আইসিইউ চালাবার লোক থাকা দরকার। তার চেয়ে বড় কথা আমার এই ডাক্তারদের মন মানসিকতার প্রয়ত্ন করতে হবে। সে এখনও দৌড়ায় বেড়ায় আবদুল্লাহ। তো অসুখের মধ্যে আমি ভয়ে দেখতে যাই না, তারা বলছে যে এই করে তারপরে আইসেন না আপনি, আমি খোঁজ রাখেন। শুধু আজকে আমাদেরকে আমি যেটা বলার চেষ্টা করছি, যারা আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। নজরুল আজকেও বলেছে 7 দিন কোন হিসাবে দিলেন। তো এইসবের জন্য আমি আবেদন করছি এটা সরকারকে, এই আমলাদের ছাড়েন। তা আমাদেরকে সহনশীলতা দরকার, মানবিক একটা আবেদন দরকার। আজকে লোকজনকে বাজারে আনতে আপনি খাইবেন কি? আপনি
এই যে বলছি তো ভাবে না, কিছু কিছু পরিবর্তন আছে। আমি একটা কথা বলে শেষ করি। আজকে সকালে আমি প্রেস ক্লাবে গেলাম, এই রব ছাত্রলীগের তাদের একটাই এইসব আমি যে দেখি যে তারা প্রত্যেকটা একটা করে চেয়ার বাদ দিয়া হলে বড় হলে নিয়েছে, কিন্তু অলরেডি মানতে শুরু করছে ইয়াঙ্গাররা। আমি বললাম তোমাদের ধন্যবাদ, ছাত্রলীগের সমাবেশ সব সমাবেশে। সুতরাং এখন এইসবের জন্য আমি যে বলতে চাই যে সরকার আপনারা জনগণের এইতে যান, একটু কথাবার্তা বলেন। জি নিশ্চয়ই। আমরা একটা বিষয় আজকে বুঝলাম যে ছাত্রলীগ তাদের একটা যে কোনো আনুষ্ঠানিক ক্ষেত্রে তারা চেয়ার ফাঁকারাকি করেছে, এটা আমরা সাধুবাদ জানাই। অন্য যারা কর্মসূচি করবেন ঠিক একইভাবে করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমি একটু প্রফেসর ডাক্তার এ বি এম আব্দুল আপনার কাছে আসি। আসলে আমরা একটু ক্ষোভের কথাগুলো বেশি শুনে নিলাম, আমরা একটুখানি আমাদের প্রাপ্তিও আছে। আমরা কিন্তু ২,৫০০ টাকা করে অনেক পরিবারকে আমরা সাহায্য করেছি, নগদ অর্থ তাদের বিকাশে বা যে কোনো অনলাইনে তাদের চলে গিয়েছে, আমরা দিয়েছি। আমরা করোনাকালে খাদ্য পৌঁছে দিয়েছি, আমরা যখন প্রথম থেকে করোনার অবস্থা খুব খারাপ ছিল, খাদ্য পৌঁছে দিয়েছি। সিটি কর্পোরেশনের সম্মানিত যারা কাউন্সিলর ছিলেন তারা বাড়ি বাড়ি খবর নিয়েছেন, ব্যত্যয় ঘটেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা মনে করি যে করোনার মধ্যে আমাদের জনপ্রতিনিধি যারা তারা যথাযথভাবে চেষ্টা করেছেন। কিন্তু এখন যে প্রশ্নটি দাঁড়াচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আমরা আত্মতুষ্টির মধ্যে থাকার কারণের জন্যই কি আমাদের এ ধরনের বিপত্তি ঘটছে, নাকি না আমাদের জনগণের সচেতন হওয়া দরকার ছিল, রাষ্ট্রের কোথাও না কোথাও আমাদের হয়তো আরও বেশি আগে থেকে উদ্যোগ নেওয়া গ্রহণ করা উচিত ছিল? আপনি বর্তমান পরিস্থিতিকে আসলে মোটা তাকে কীভাবে বিশ্লেষণ করবেন? না, ধন্যবাদ আপনাকে। দর্শকদেরও স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যেমন আপনি তো শুরুতেই বললেন যে আজকে আমাদের একজন এমপি মারা গেলেন, ঢাকা 14, তাই না? এই পর্যন্ত 133 জন ডাক্তার কিন্তু মারা গেছেন, অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছে, আপনি জানেন। এবং ডেইলি তো মৃত্যুর মিছিল বাড়ছে, আজকে তো 53 জন মারা গেছে, সংক্রমণ তো 7,000 ক্রস করে গেছে। তো যাই হোক, এ পর্যন্ত মৃত্যু তো কম না, যদিও যেটা বললেন যে আত্মতুষ্টির তো সুযোগ নাই, অন্যান্য দেশের সঙ্গে কম্পেয়ার করলে আমাদের মৃত্যুর হার কিন্তু কম, এটা সত্য। আমেরিকার মতো দেশে 5 লাখ বোধহয় 61,000 হয়ে গেছে, ব্রাজিলে 3 লাখ ছাড়াই গেছে, মেক্সিকোতে 2.5 লাখ ছাড়া, তাই না? ইভেন ইউকের মতো দেশে 1 লাখ মানে 1 লাখ ছাড়াই গেছে আর কি, কিন্তু আমাদের মধ্যে 9,000 কয়, সেটা ঠিক। তবু একটা লোকও মারা যায়, কিন্তু আমরা চাই না করোনায় মারা যায়। যদিও আসলে কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, অনেক অন্যান্য কারণে কিন্তু প্রচুর লোক ডেইলি মারা যায়, স্ট্রোক বলেন, হার্টের অ্যাটাক, কিডনি, লিভার ক্যান্সার, অনেক মারা যায়। তো আমরা এই করোনা নিয়ে এত ব্যস্ত যে অন্য কারণে যে মানুষ মারা যাচ্ছে, এটা নিয়ে হয়তো আমরা চিন্তাই করছি না, এটাও সত্য। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, শুরুতে আমি যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা মারা গেছেন করোনার সংক্রমণে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের সুখ সত্যন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং অনেকেই হাসপাতালে কিন্তু রুগীতে 6 লাখ 7,000 ক্রস করেছে, আজকে গতকালে 6,000 কতজন ছিল, প্রচুর রুগী। গত বছর জুলাইতে হাইয়েস্ট ছিল 4,300 বা 400, রেকর্ড কিন্তু ছাড়াই গেছে, এবার বেশি হয়ে যাচ্ছে এই মার্চের মধ্যেই। তো এটা আমাদেরকে কিন্তু অত্যন্ত আতঙ্কিত করে তুলছে, একটু ভাবিয়ে তুলছে। জনগণের মধ্যে ভয় অবশ্য আমার মনে এতটা নাই। জনগণ কিন্তু গত বছর করোনার যে আতঙ্ক, ভাব, দ্বিধা, সেইটাই কিন্তু বলতে মোটেই নাই, মানে মেজরিটি লোকেরই নাই, কিছু লোকের হয়তো আছে, আমাদের মধ্যে হয়তো অনেকের আছে। জনগণ কিন্তু দেখে রাস্তাঘাটে চলে তো মনে হয় না দেশে করোনা বলে কিছু আছে আর কি। জনগণ কিন্তু ভয় টয় সব উপেক্ষা করে, মার্চে কিন্তু সবাই বা এপ্রিলে সবাই বলছি গত বছর যে অবস্থাটা ছিল, এবার কিন্তু এটা নাই। আমরাও তো ভয় পেতাম, কারণ নতুন রোগ, মার্চের 8 তারিখ অথবা যেটা প্রথম রোগ, আমরা 3 জন রোগের খবর পেলাম, আমরা ডাক্তারও তো ভয় পেতাম, আমাদের স্বাস্থ্যকর্মী, নার্স, সবাই কিন্তু ভয় পেতাম। এবং আমাদের বিরুদ্ধে তো মানুষের অভিযোগও ছিল, ডাক্তারদের বিরুদ্ধে, রুগীর কাছে যায় না, গায়ে হাত দেয় না, কথা বলে না, নার্সরা তো ওষুধ দিত না, ওই দূর থেকে ওষুধ দিয়ে যায়, তাহলে তো সত্য। এবং খাদ্য যারা খাওয়া দাওয়া দেয় রোগীর, ওই দরজার কাছে খাওয়া রেখে দিত। অনেক রোগী তো উঠতে পারে না, কষ্ট করে আয়না খাওয়া, এই ঘটনা কিন্তু ঘটছে। কিন্তু এগুলো আমরা উপেক্ষা করে এখন কিন্তু আমাদের ডাক্তাররা যথেষ্ট দক্ষতা অর্জন করছে। ডাক্তারদের দক্ষতা বলেন, অভিজ্ঞতা বলেন, তাদের যে পারফরমেন্স, এগুলো কিন্তু মনে, বা নার্সরা বলেন বা অন্যান্য স্বাস্থ্যকর্মী, আমরা কিন্তু ওই ভবভীতি উপেক্ষা করে রোগীর কিন্তু আমরা সেবা দিচ্ছি, এবং রোগীর গায়ে যাচ্ছি, গায়ে হাত দিচ্ছি, কথা বলছি, সান্ত্বনা দিচ্ছি, নার্সরাও যায়, ওষুধ খাওয়ায়, খাওয়া দাওয়া, এগুলো কিন্তু আমরা উপেক্ষা করে আমরা এই দিক থেকে বলতে পারেন আমরা যথেষ্ট দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে পারি, এটা সত্য। তবে যে কথাটা জাহরে বলেন, একে আত্মতুষ্টির কথাটা, এটাও বলতে হয় আমাকে। কিন্তু গত 1 মাস আগেও যদি দেখেন, যেটা আপনি বললেন যে আমাদের সংক্রমণ হার কিন্তু 5%-এর নিচে ছিল, 2.5 ছিল, এটা তো সত্য। এবং মৃত্যুর মিছিল কম ছিল, যদিও আমরা জিরোতে নামাতে পারি না, এটা ঠিক, কিন্তু কম ছিল, এটা 5 জন পর্যন্ত হাইয়েস্ট ছিল। তো এটা একটা ভালো দিক ছিল। আমরা ধরে নেই যে যদি 5% তার নিচে 3 সপ্তাহের মতো থাকে,
তাহলে করোনার সংক্রমণ মোটামুটি করতে পারছি বলে আমরা মনে করি আর কি। এটাও সত্য এটা। কিন্তু একটা কথা আমি বারবার বলতাম যে আমাদের কিন্তু আত্মতৃপ্তি আত্মতুষ্টির কোনো সুযোগ কিন্তু নাই। করোনা কমে আসছে, আমরা কিন্তু মনে করা উচিত না যে করোনা বিদায় নিল, এটা কিন্তু ঠিক না। কিন্তু বৈশ্বিক সমস্যা সারা পৃথিবীতে আছে। সারা পৃথিবীতে যদি করোনা ছড়ায় বেশি বেশি হয়, এই হাওয়া কিন্তু আমাদের দেশে আসবে, আমাদের কিন্তু বাড়ার সুযোগ কিন্তু রয়ে গেছে। এই কথা কিন্তু বলতাম এবং জনগণের জন্য বারবার বলতাম। যদিও কিছুটা কমছে মনে হয়, আপনারা কিন্তু স্বাস্থ্যবিধি পুঙ্খানুপুঙ্খে মেনে চলবেন। আপনারা কিন্তু এগুলো উপেক্ষা করবেন না, ঢিলে ঢালা ভাব গাছ এইসব কিন্তু করবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হলে এটা সত্য, জনগণকে আমি ব্লেম দেবো না, সারা পৃথিবী এটা অবস্থা একই। জনগণের একটা বিশাল অংশ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একবারে উদাসীন। খামখেয়ালি বলেন, গা ছাড়া ভাব বলেন, ঢিলা ঢালা ভাব বলেন বা যাই বলেন, জনগণ কিন্তু মানছিল না। আমরা বারবার বলতাম আপনারা অন্তত মাস্ক করবেন, হাত ধোয়ার চর্চা চালু রাখবেন, স্যানিটাইজার ব্যবহার করতে পারেন এবং শারীরিক দূরত্ব, যেটা বলতে গেলে একেবারেই মানুষ মানে না। আপনারা যদি লক্ষ্য করেন যে বাড়ল কেন, আপনি সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, সাংস্কৃতিক বলেন, ধর্মীয় বলেন, এই যে বিনোদন কেন্দ্রগুলা, পর্যটন কেন্দ্র, লুকানো, এদিকে আমরা বলছি করোনার জন্য, ওইদিকে মানুষ ফুর্তি করে কিন্তু ঠিকই ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে কি এখানে সরকার বা দায়িত্ব, সেই পয়েন্টে আমি আসতেছি, সেই পয়েন্টে আমি বলতে চাচ্ছি, এটা আমি প্রত্যেক ঘটছে, এটা আমি বলছি আপনি হয়তো খেয়াল রাখবেন। আমি কিছুদিন আগেও বলছি, কক্সবাজার, যে কুয়াকাটা, কোথায় এই রাঙ্গামাটি, 10 লক্ষ লোক নিয়ে গেছে শুধু ওই যে একটু বেড়ানো, ফুর্তি, আমোদ ফুর্তি, ভালো, মানুষ তো চাচ্ছে, মানে 1 বছরে থাকতে ফেড আপ হয়ে গেছে এবং কোনো স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো বালাই নাই। এবং হোটেলগুলো নাকি লুকারণ্য, ফ্লোরের জায়গা দিয়ে বলে কুলাতে পারছে না। এই যদি অবস্থা হয়ে যায় তাহলে তো করোনা সংক্রমণ হয় এবং আনফর্চুনেটলি তাই করছে। আজকে কত দেন 20% কিন্তু ক্রস করে গেছে, তাই তো? হ্যাঁ, যে কথাটা আপনি বললেন এটা অবশ্য আমাদের বলতেই হবে যে আমরা যেমন গাছাড়া ভাব, প্রশাসন থেকেও কিন্তু একটা উদাসীন ভাব বলেন বা গাছাড়া ভাব বা ঢিলে ঢালা ভাব তাদের মধ্যেও কিন্তু এটা ছিল। মানুষ স্বাস্থ্য মানে না, মানার চেষ্টা করে না। প্রশাসন যে তাদেরকে জোর করে বলবে, মানাতে বাধ্য করবে বা এই যে উদ্যোগ নেবে, এটারও কিন্তু একটা ঘাটতি ছিল বলে আমি মনে করি। কারণ এটা তো একতরফা, তো জনগণকে দোষ দিয়ে লাভ নাই। আমরা যারা প্রশাসন, তারাও দুই তরফাই কিন্তু হয়ে গেছে। ফলশ্রুতিতে প্রশাসন নিজেরা যদি বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করে তাহলে তো মানুষ আরো বেশি, সেদিকে কথা আমি বললাম, পলিটিক্যাল একজন মিছিল মিটিং হচ্ছে না, ওয়াজ মাহফিল হচ্ছে না, এগুলো তো হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, তো কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই তো নাই। স্কুল বন্ধ কিন্তু সব মাদ্রাসা খোলা। হ্যাঁ, ওটাও একটা প্লাস। স্কুল বন্ধ হলো, পোলাপান কিন্তু ঘরে বসে কেউ নাই, ঠিকই বাপ মার সাথে ঘুরে ফিরে এদিক ওদিক বেড়ানো ঘোরাফিরে চলছে, তাই তো? এগুলো তো হচ্ছে, যদিও নামে বন্ধ আছে, ঘরে তো কেউ বন্দি অবস্থায় না, 2-4 জন হয়তো বা আছে। ফলশ্রুতিতে যা হবার তাই হয়ে গেছে। আরেকটাও কারণ এটা বাড়ছে, এটা আমি প্রায়ই বলছি, মানুষের মধ্যে কিছু লোক টিকা তো আমরা নিচ্ছি, মনে করছে টিকা যখন নিচ্ছে আর বোধহয় করোনা নাই। তাই না? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এই আলোচনাটা আবার আসবো, পরে বলতে হবে। আমরা কথা বলবো দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছে বহুজন। হ্যাঁ, অনেকেই একবার আক্রান্ত হওয়ার পরে টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে, এটাও সত্য। সুতরাং মানুষের মধ্যে এই জিনিসটা জানতে হবে যে টিকা নেবার পরও প্রথমবার আক্রান্ত হয়েছে, টিকা নিয়েছে, দ্বিতীয়বার আবার আক্রান্ত হয়েছে, এরকম ঘটনা কিন্তু আমাদের নিজস্ব বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে আছে। আমি একটু ডাক্তার মঞ্জুর শওকত ইউকেতে অবস্থান করছেন, আপনার সাথে একটুখানি আমরা আলোচনায় যুক্ত হতে চাই। আপনি ভালো আছেন মঞ্জুর ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য, এবং তার পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানে যে দুজন মানুষকে আপনারা ইনভাইট করেছেন, প্রফেসর ABM আব্দুল্লাহ এবং ডাক্তার জাফরুল্লাহ, দেখুন ওনাদের এই বয়সে বাংলাদেশের কোভিড শুরু হওয়ার পর থেকে আমার মনে হয় না কোনো ইয়াং ডাক্তার এতটুকু কাজ করেছে লোকজনকে ট্রিট করা থেকে শুরু করে সামাজিকভাবে অ্যাওয়ারনেস করার জন্য। এই দুজন মানুষের যে ভূমিকা, আমার কাছে মনে হয় কি এগুলো জাতির স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার উনাদের কন্ট্রিবিউশনের জন্য। এবং এই সময় আবার সেকেন্ড ক্রাইসিস যখন এসেছে, আবার আপনার উনাদেরকে দেখেছেন মানুষকে আবার অ্যাওয়ার করার জন্য, এবং আমি আলোচনাগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। জি জি, আপনাকে ধন্যবাদ। আপনার শ্রদ্ধা ভালোবাসা নিশ্চয়ই স্যাররা নিজেরাই শুনতে পেয়েছেন। আমরা জাতির বাতিঘর হিসেবে তাদেরকে আরও বহুদিন দীর্ঘজীবী হওয়ার প্রত্যাশা করি। আমি তো আপনার কাছে একটু আসতে চাই, আপনি বাংলাদেশে করোনা পরিস্থিতি দেখছেন, পর্যালোচনা করছেন, আপনিও এই পেশার সাথে যুক্ত, নানা গবেষণা করছেন, আপনিও পাঠদান করছেন। কিন্তু এই যে ইউকেতে বা আমরা বিশেষ করে লন্ডনে যদি বলে থাকি, তাহলে সেখানে কিন্তু এক ধরনের কিছুটা পরিমাণে হলেও তারা কন্ট্রোলড অবস্থায় তারা চলতে আসছে। তো এই যে ইউকের সাথে এবং বাংলাদেশের সাথে বর্তমান পরিস্থিতির পার্থক্যটা কিছু আছে কিনা, কি কারণের জন্য বাংলাদেশের এই অবস্থা? অথচ ইউকেতে আমরা দেখেছি 1 লাখ 1.25 লাখ পর্যন্ত মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা লন্ডনে মৃত্যু হার গত কিছুদিন আগে শূন্যও দেখেছি আমরা। তো ইউকের সাথে বাংলাদেশের পার্থক্যটা কেন? অনেকগুলো গুণগত পার্থক্য আছে ম্যানেজমেন্টে, কোভিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। প্রথমে আমি যেটি বলতে যাচ্ছি, ইউকে অলরেডি সেকেন্ড ওয়েভ যেটা আছে,
সেকেন্ড ওয়েভটা ইউকে কিন্তু পার করে এসেছে, আপনারা হয়তো বা দেখেছেন যেটা আপনি মেনটেন করেছেন। ইউকেতে যখন কোভিড শুরু হয়েছে, কোভিড শুরু হওয়ার পর থেকে ডাক্তার যারা আছেন, সমস্ত ক্লিনিশিয়ানরা হসপিটালে থ্রু NHS এ আপনার পেশেন্টরা সার্ভিস পাচ্ছিলেন, ডাক্তাররা ডাক্তারদের কাজ করছেন। তার পাশাপাশি সাম অফ দ্য ডক্টরস, আবার তারা ডক্টর না, তাদের ইউকের একটা বডি আছে যেটাকে বলে SAGE, বলে যে সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর এমার্জেন্সিস। এটা হচ্ছে যে মেডিকেল যখন এনি কাইন্ড অফ সায়েন্টিফিক যখন এমার্জেন্সি তৈরি হয়, এই SAGE গ্রুপটার কাজ হচ্ছে যে গভর্নমেন্টকে অ্যাডভাইস করা হাউ টু ট্যাকল দিস এমার্জেন্সি। আমাদের বাংলাদেশে যেটাকে আপনারা দুর্যোগ মোকাবেলা যেটা বলে থাকেন, যে যখন ঝড় বাতলা হলে যেটা গাইড করে থাকে, ইউকেতে আপনার এই SAGE যে কমিটিটা আছে, since COVID had started, and actually few of my colleagues from Imperial College London, actually they are in that committee. এবং তারা কিন্তু one of my senior colleagues, I must mention, is COVID hero আমি বলি, যাকে আপনারা চিনে থাকেন, প্রফেসর লকডাউন, প্রফেসর নাইজেল ফার্গুসন। এবং যখন গভর্নমেন্ট যখন মার্চের শুরুতে যখন লকডাউন দিচ্ছিল না, প্রফেসর নাইজেল ফার্গুসন, হি ওয়াজ ইন ইন্টারভিউ। এই মার্চের কথা বলছেন না, গত মার্চ? গত বছরের মার্চে, গত বছর মার্চে প্রফেসর নাইজেল ফার্গুসন মিডিয়াতে, রেডিওতে, হি ইজ অলসো ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স ইন SAGE committee, the Scientific Advisor Committee for Government, who guides Boris Johnson and his government. এবং he mentioned that if government do not start lockdown as soon as possible, that many people will die. এবং যখন খুবই স্ট্রেস দিচ্ছিলেন, জোর দিচ্ছিলেন, কেন সোশ্যাল ডিস্টেন্সিং না মানলে কি হবে, অনেক মানুষ কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং বুঝতেন না, ইভেন পলিটিশিয়ানরা বুঝতেন না। হি স্ট্রেস দ্য হোল গভর্নমেন্ট, হি অ্যাকচুয়ালি শুক দ্য হোল ব্রিটেন। এবং গভর্নমেন্ট তারপরে বাধ্য হয়েছিল যে লকডাউন দিতে বাধ্য হয়েছিল। আনফর্চুনেটলি আমি আপনাকে একটা কথা বলছি, বাংলাদেশ তার স্বাধীনতার 50 বছর উদযাপন করছে। বাংলাদেশে এখন পর্যন্ত 50 জন সায়েন্টিস্ট নেই, 50 জন ভ্যাকসিন এক্সপার্ট নাই। ইটস এ শেম ফর দ্য কান্ট্রি। লটস অফ আপনার এক্সপার্ট ক্লিনিক্যাল ডক্টর আছে। আনফর্চুনেটলি যে SAGE যে কাজটি করেছে, SAGE গত বছর যেটি করেছে সেটি হচ্ছে যে 24th মার্চ লাস্ট ইয়ার, 24th মার্চ SAGE একটা COVID-19 করোনা ভাইরাসের জন্য জিনোম সিকোয়েন্সিং এর জন্য একটা বডি ফর্ম করেছে। জাস্ট কয়েকদিন আগে, 10 দিনের আগে আপনারা তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে। এই যে COVID-19 জিনোম সিকোয়েন্সিং এর যে গ্রুপটি, তাদের কাজ হচ্ছিল যারা কোভিড আক্রান্ত PCR পজিটিভ আছে, এর মাঝ থেকে প্রতি 10 জনের মধ্যে থেকে একজনের স্যাম্পলকে র্যান্ডমলি সিলেক্ট করতে হতো এবং এটাকে অ্যানালাইসিস করতো। তার কারণ হচ্ছিল যে এটাকে ভাইরাসটি তার গতিপথ পরিবর্তন করছিল না। আপনার মনে হয় নিশ্চয় মনে আছে, সেপ্টেম্বরের পর থেকে কিন্তু নভেম্বরের দিকে কিন্তু আপনার ইউকেতে কিন্তু সেকেন্ড ওয়েভটা কিন্তু শুরু হয়েছিল, সেকেন্ড ওয়েভ। তখন আপনার ইনফ্যাক্ট এই সেকেন্ড ওয়েভের জন্ম কিন্তু হয়েছিল কিন্তু গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ইউকের কেন্ট এবং সাউথ অফ ইংল্যান্ডের এবং সাউথ ইস্ট লন্ডনের কয়েকজনের আপনার স্যাম্পল কোভিড পজিটিভ হওয়ার পরে, কয়েকজনের স্যাম্পল কালেক্ট করার পর দেখা গেল যে তারা কোভিড পজিটিভ, এবং তাদের জিনোম সিকোয়েন্সিং করা হলো যে 1 in 10 থেকে র্যান্ডম, এবং তাদের জিনোম সিকোয়েন্সিং করার পর দেখা গেল যে এই ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান আপনার সেপ্টেম্বরের আগ পর্যন্ত পাচ্ছিল। তখন আপনার যখন নভেম্বরের শেষ দিকে ব্রিটিশ গভর্নমেন্ট যখন লকডাউন জারি করেছিল, ওইটা ডিফারেন্ট হওয়ার পর তারা কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু আপনার যেটির নাম দিয়েছে জিনোম আন্ডার ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, মানে ওইটা তখনও আপনার নামকরণ দেয় ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, কারণ এটা হয়তো বা সমস্যা করতে পারে। নভেম্বরের শেষ দিকে যখন গভর্নমেন্ট লকডাউন করলো, লকডাউন করার পর দেখা গেল ব্রিটেনের অনেক জায়গায় কিন্তু আপনার সংক্রমণটা কমে এসেছে, কিন্তু সাউথ অফ ইস্ট স্পেশালি কেন্ট এবং আপনার সাউথ ইস্ট লন্ডন দিকে ওই জায়গার ইনফেকশনগুলো ভেরি আপনার অস্বাভাবিকভাবে খুব বেড়ে যাচ্ছিল। তখনই কিন্তু এটা আপনার জাস্ট বিফোর ক্রিসমাস আপনার মানুষ প্রস্তুতি নিচ্ছিল ক্রিসমাস করবে, আবার লকডাউন চালু করার পরও কন্ট্রোল হচ্ছে না। তখন এই নিউ ভ্যারিয়েন্টটাই, এই যে আমরা যেটা নিউ ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন অফ যেটা ছিল, সেই নিউ ভ্যারিয়েন্ট হচ্ছে B.1.1.1.7, এই যে নিউ ভ্যারিয়েন্ট, এবং যেটাকে ক্যারেক্টারিস্টিকটা সায়েন্টিস্টরা বুঝতে পেরেছিল। সায়েন্টিস্টরা বোঝার পর ব্রিটিশ গভর্নমেন্টকে আপনার অ্যাডভাইস করেছিল the only two way is like the controlling this virus, because it's 50 to 70% more transmissible, ছড়াতে পারে
এবং ভাইরাল লোড আগের যে কোভিড ছিল তার চেয়ে 30% ভাইরাল লোড বেশি হচ্ছে, যে কারণে কিন্তু আপনার গভর্নমেন্ট একটি কাজ করেছিল, পুরো ব্রিটেন জুড়ে লকডাউন চালু করেছে। সেক্ষেত্রে এখন ব্রিটেনের অবস্থা কিরকম? এখন যে লকডাউন যখন চালু করেছে, এবং ফরচুনেট ব্রিটিশ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট Boris Johnson and congratulate him to roll out vaccine and taking a very bold decision to roll out vaccine. এবং যখন ভ্যাকসিনটা চালু হওয়ার পরে ডিসেম্বর 8 তারিখে শুরু হয়েছে, ভ্যাকসিন চালু আছে এবং ফুললি লকডাউন চালু হওয়ার পরে আপনার মৃত্যু হার, যেখানে ইনফেকশন রেট ছিল 78,000 80,000 মতো পার ডে ইনফেকশন রেট ছিল, কয়েক সপ্তাহ অন এন অ্যাভারেজ 50 থেকে 60,000 মতো আপনার ইনফেকশন রেট ছিল, সেটি এখন কমে এসেছে আন্ডার 5,000 4,000 মতো, এবং মৃত্যু হার এখন আন্ডার 50। এবং হোয়াট অ্যাকচুয়ালি গিভিং টু থিংস রিয়েলি ওয়ার্ক অ্যাকচুয়ালি, তিনটে জিনিস আমি বলবো। যদি জেনোম সিকোয়েন্সিংটা যদি আপনার সেই বডিটা যদি ফর্ম না করতো, সেই বডিটা, আমি আরেকটি টেলিভিশনের অনুষ্ঠানে আমি বলেছিলাম সরকারকে, বাংলাদেশ সরকারকে ইনভাইট করেছিলাম যে তাদের যদি এই ধরনের কোনো কিছু যদি মেসেজ দিতে হয়, কেন জেনোম ডেটা শেয়ারের জন্য প্রয়োজন, এবং নিউ ভ্যারিয়েন্ট বাংলাদেশেও আসতে পারে এবং আসলে কিভাবে ম্যানেজ করতে হবে, সেগুলোর জন্য আপনার কাজ করতে হবে। দিস ইজ ওয়ান। নাম্বার 2, বিকজ ভ্যাকসিন ইজ সাকসেসফুল, সো কন্ট্রোল কমে এসেছে, লকডাউন কমে এসেছে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমি যেটি বলতে চাই, সেটি হচ্ছে যে লকডাউন দিয়ে কেন আবার অনেকে যে আন্ডার 5% হয়ে গেছে, তার মানে হচ্ছে যে আপনার প্যান্ডেমিক মানে কন্ট্রোল হয়ে গেছে। একটি জিনিস, আমরা যখন রাজনীতিবিদরা যেমন হিস্ট্রি থেকে শিক্ষা নেন, সায়েন্টিস্ট যারা আছেন তারাও কিন্তু হিস্ট্রি থেকে শিক্ষা নেন, যেটা ব্রিটিশ সায়েন্টিস্টরা হিস্ট্রি থেকে শিক্ষা নিয়েছেন। আপনারা যদি আমি দুটি প্যান্ডেমিকের আমি রেফারেন্স আনছি। আপনারা যদি 1918-এর যে স্প্যানিশ ফ্লু যে প্যান্ডেমিক, যেখানে 50 মিলিয়নের উপর লোক মারা গিয়েছিল, আরেকটি হচ্ছে যে আপনার একেবারে এই কোভিড আগে যেটা সবচেয়ে রিসেন্ট আপনার প্যান্ডেমিক যেটা ছিল H1N1 প্যান্ডেমিক, এইটির কথা আমি বলছি। এটিতে প্রায় 200,000-এর মতো মানুষ মারা গিয়েছিল। যে কারণে আমি বলছি, দুটো প্যান্ডেমিকের ক্ষেত্রে বা অন্য প্রত্যেকটি প্যান্ডেমিকের ক্ষেত্রে প্রথম যে ওয়েভটা আসছে, সে প্রথম ওয়েভে কিন্তু লোক সংখ্যা অনেক কম মারা যায়। যখন 1918-এ যখন প্যান্ডেমিকটা শুরু হয়েছিল, এটা এপ্রিল মের দিকে প্রথম শুরু হয়েছিল, খুব বেশি সংখ্যক লোক মারা যায়নি। এবং যখন এটা স্প্রিংয়ে শুরু হয়েছিল, অটাম যখন সেপ্টেম্বর, এন্ড অফ অগাস্ট সেপ্টেম্বর, এই সময়টাতে সেকেন্ড ওয়েভে মোস্ট অফ দ্য পিপল ডাইড অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়েভ। এবং থার্ড ওয়েভের সময় প্রচুর লোক মারা গিয়েছে। আমার কাছে মনে হয় I must say the scientists, if there are many scientists in Bangladesh, they fail to actually giving the proper message to the Prime Minister of Bangladesh. আমি একটা জিনিস, এটা আমার আক্ষেপ। দেখুন, আপনারা বাংলাদেশ থেকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যখন নিয়ে আসছেন আপনার অনুষ্ঠানগুলোতে, একটি জিনিস দেখতে থাকি, শুধু প্রধানমন্ত্রী বন্দনা করে। আরে আপনারা করেন না, প্রধানমন্ত্রী বন্দনা করেন। হ্যাঁ, উনি তো একটা ডেভেলপিং কান্ট্রি ছিল, উনি সাকসেসফুলি ভ্যাকসিনটা যে রোল আউট করেছে, এটার জন্য আই মাস্ট কংগ্রেচুলেট হার। এই সমস্তগুলো বন্ধ করে দিয়ে যদি একজন সায়েন্টিস্টের সাথে ফোরাম করে যদি প্রাইম মিনিস্টারকে যদি গাইড করতে পারতো, আজকে হয়তো বা যে ডাক্তার জাফরুল্লাহ সাহেব যিনি বলেছেন যে 1 সপ্তাহ লকডাউনের জন্য, আমার কাছে মনে হয় যে ইজ ইট স্টুপিড ডিসিশন। যিনি এই কথাটি বলেছেন, ডাজ হি নোজ একটা প্যান্ডেমিক কিভাবে চলে, এবং একটা প্যান্ডেমিকের ব্যাপারে 1 সপ্তাহ এটাই হয় বুঝেন না, আর না হয় এটা কোন একটা মনে এসেছে এই ধরনের কথা বলেছেন। প্লিজ, মানুষের জীবন নিয়ে খেলবেন না আপনারা। আমি বলবো এই ক্ষেত্রে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন also failed actually giving the proper message to developing countries. আমরা একটা বিরোধীতে যাই, তবে আমি যেটি আপনার কথার মধ্যে একটা আমাদের সঠিক মেসেজটা আসলে আমাদের সায়েন্টিস্টরা বা ডাক্তাররা আমরা কর্তৃপক্ষকে দিতে পারিনি, এটি আপনি বলছেন যে লকডাউন, ভ্যাকসিনেশন বা মাস্ক ব্যবহার, এইসব বিধি মেনে না চললে আমাদের কিন্তু এই জিনিসটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো না। আরেকটা মোটা থেকে আপনি বলেছেন যে সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ আরও বেশি মারাত্মক, এবং সে কারণে হিস্ট্রি এভিডেন্স। এবং এই কারণে আজকের এটিএন বাংলা পর্দায় আমাদের দর্শকদের এবং সবাইকে, বিশেষ করে বাংলাদেশে যারা রয়েছেন তাদের সবাইকে বলতে চাই, আমাদের যে দ্বিতীয় ঢেউ চলছে, এই দ্বিতীয় ঢেউটা খুবই মারাত্মক, আমরা নিজেরাই সেটা বুঝতে পারছি। এখানে আমাদের প্রধানমন্ত্রীকে সায়েন্টিস্টদেরকে নিয়েই তাদের প্রতিনিয়ত বসতে হবে। যেমন কি আবদুল্লাহ, ওনার চিফ হয়েছে, আমি জানি না উনি প্রতিদিন কয় মিনিট কয় ঘন্টা ওনার সাথে বসেন। এইসব থেকে যারা বিজ্ঞানী, নজরুল, ইনাদেরকে যতটুকুই আছে। আর একটা কথা ভালো কথা বলেছেন, আমরা 50 বছর উদযাপন করছি, 50 জন আজকে
বা ভাইরোলজিস্টকে তৈরি করি নাই বা ভ্যাকসিনের এক্সপার্ট। তো এই জিনিসগুলি যে উনি বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের বিলাতের ট্রিমেন্ডাস বড় অভিজ্ঞতা আছে। আমরা আশা করি যদি আবদুল্লাহ যদি প্রধানমন্ত্রীর কানে দিতে পারেন তাহলে দেশ উপকৃত হবে। আমি প্রফেসর ABM আবদুল্লাহ, আপনি একটা দুইটা জিজ্ঞাসা ছিল আপনার। ধন্যবাদ আপনাকে। ডক্টর মঞ্জু সৌদ, আপনাকেই কোশ্চেনটা করছে, এটা আমার একটা কৌতূহল আর কি, আপনি অন্যভাবে নেবেন না। আপনি যে কথাগুলো বলছেন এগুলো সবই সত্য, যে 50 বছরে আমরা ওইরকম সায়েন্টিস্ট বানাতে পারি নাই, জনসংখ্যা বেশ বানাতে পারি না, এগুলো অনেকগুলো কারণ আছে। যদিও আজকে তো এই সুযোগে এগুলো এত কথা বলা যাবে না, কিন্তু কথাগুলো সত্য, আমি অস্বীকার করছি, আপনার পয়েন্টগুলো ঠিক আছে। আমার কোশ্চেনটা হলো একটা, জাস্ট আপনার কাছে আমার কোয়ারি, আপনার ব্রিটেনেই মনে করেন বা আমেরিকায় ধরেন বা ব্রাজিলই ধরেন, ব্রিটেন তো আমাদের বই, আপনাদেরই বই পুস্তক পড়েই তো আমরা ডাক্তার হয়েছি, তাই না? ডেভিডসন বলেন আর সার্জারি যাই, সেটা তো সত্যই, আপনাদের সায়েন্টিফিক নলেজ সত্য, আমরা তো নিজেরা আবিষ্কার কিছু করি নাই। আমাকে একটা জিনিস, ব্রিটেনের লোক সংখ্যা কত এখন, কত 6 কোটি বা 8 কোটি, তাই না? 6.2, তাই না? 6.5 কোটি লোক। আমাকে একটা প্রশ্ন, আমি বাংলাদেশের লোক আমরা বলি 17 কোটি, আমার মনে হয় 20-25 কোটি হয়ে গেছে। আপনারা এত কিছু করলেন, সায়েন্টিফিক রিসার্চ করলেন, মানুষকে এত কিছু করলেন, আপনাদের ডেথ বাংলাদেশে এত হাইয়েস্ট কেন? 1 লক্ষ কত হাজার ছাড়া গেছে। আমেরিকার মতো দেশ, ওদের টাকা পয়সা, অর্থবিত্ত, সায়েন্টিফিক রিসার্চ, অ্যাটম বোমা শুরু করে কি না আছে, ওদের ডেথ রেট 5,61,000 বা 62,000 ছাড়িয়ে গেছে। কেন এটা আপনার কেন বলছেন সায়েন্টিফিক না? আমার যুক্তির কথাটা হলো, কেন মারা গেল? আপনাকে ট্রিটমেন্ট ভালো না, ট্রিটমেন্ট প্রটোকল ভালো না, মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করেন নাই, না করতে পারেন নাই, না আপনাদের কোনো ঘাটতি আছে? আপনারা রিসার্চ করেন, আবিষ্কার করলেন, কিন্তু মানুষ এত মারা গেল কেন? এটা একটি চমৎকার একটি জিনিস প্রশ্ন করেছেন, খুব চমৎকার। আপনি যদি দেখুন যে ডেটের যে স্ট্যাটিস্টিক্স গুলো দেখেন, ব্রিটেনের প্রথম ওয়েজে যারা মারা গেছে তার বেশিরভাগ লোকই কিন্তু অনেক মানে তারা 65 এর উপরে বয়স, এবং তারা কিন্তু 70 হ্যাঁ, এবং তারা কিন্তু বয়সকে আমরা তারা বিভিন্ন রকম কোমরবিড অবস্থা নিয়ে, এটা আমাদের দেশেও তাই, যারা ম্যাক্সিমাম তাই কোমরবিড, আমাদের দেশেও তাই। হ্যাঁ, এবং আরেকটি ব্যাপার হয়েছে যে প্রথম অবস্থা যে কোভিড-19 এর ক্যারেক্টারিস্টিক্স, এটা বুঝতে আমি বলবো যে আই মাস্ট ক্রিটিসাইজ ব্রিটিশ গভর্নমেন্ট। না, এটা ব্রিটিশ গভর্নমেন্ট থ্রোট দাও, আমরাও জানতাম, আমাদের নলেজ নতুন রূপ, এবং আমি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করছি, সেটা হচ্ছে যে আমি মেনশন করেছিলাম প্রফেসর নীল ফার্গুসন, হি হ্যাজ মেনশন গভর্নমেন্ট টু স্টার্ট লকডাউন, যেটা লকডাউনটা করার ক্ষেত্রে প্রথমে ব্রিটেনের ফার্স্ট স্টেজে লকডাউন করার ক্ষেত্রে একটু ডিলে করেছে, দেখে অনেক বেশি লোক ইনফেক্টেড হয়ে গেছে। তারপর হচ্ছে যে হিথ্রো এয়ারপোর্ট, এটা হচ্ছে যে ভাইরাস আসার জন্য, ইম্পোর্টের জন্য সমস্ত বন্দরগুলো খোলা ছিল, এটা অনেক প্রচুর লোক ইনফেক্টেড হয়েছিল। সেকেন্ড ফেজে আরো অনেক বেশি লোক মারা যেতে পারতো যদি নিউ ভ্যারিয়েন্টটাকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারতাম, ভ্যাকসিনগুলোকে যদি আইডেন্টিফাই না, সাকসেসফুলি রোল আউট না করতে পারতাম। আমি বলবো যে এই ইউকেতে প্রায় 1,30,000 মতো লোকজন মারা গিয়েছেন, অ্যারাউন্ড দিস ফিগার। এবং যদি আমরা ছেড়ে দিতাম যে কোভিড তো আছে, চলছে, ভ্যাকসিন আমরা পাবো, নিউ ভ্যারিয়েন্টটা যখন আইডেন্টিফাই হওয়ার পরে কিন্তু এটার জন্য কিন্তু স্ট্রিক্ট আপনার যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেক মানুষ কিন্তু আরো অনেক বেশি মারা যেতে পারতো। সেটাকে আমরা, এবং ব্রিটেনের যেহেতু পৃথিবীর সব দেশ থেকে লোক আসছে এবং ইনফেকশনের রেটটাও বেশি, এবং আমার কাছে মনে হয় যে ট্রিটমেন্টের ক্ষেত্রে এখন পর্যন্ত কোভিড-19 এর ট্রিটমেন্ট থেকে শুরু করে যে লাইফ সেভিং ট্রিটমেন্ট, যে রিকভারি ট্রায়াল থেকে বলেছে স্টেরয়েড, দ্যাট অ্যাকচুয়ালি ইনভেন্টেড ইন ব্রিটেন and Oxford University, and that trial was actually going in my hospital, in Hammersmith Hospital. So যে কয়টা ট্রায়াল দেওয়া হয়েছে, যে ভ্যারিয়েন্টগুলো ব্রিটেনের যে ভ্যারিয়েন্টগুলো আছে, সেই ভ্যারিয়েন্টগুলো অনেক ডেডলি ভ্যারিয়েন্ট। এটার জন্য ব্রিটেনের আমি যদি বলি যে আপনার জিনোম যদি ক্যারেক্টারিস্টিক্স করে দেখা হয়, যে আপনার এশিয়াতে যে ভ্যারিয়েন্টগুলো ছিল, আর ভ্যারিয়েন্ট ছিল, এস ভ্যারিয়েন্ট ছিল, দ্যাট ভ্যারিয়েন্টস আর মাচ উইকার দেন দ্য ভ্যারিয়েন্ট ব্রিটেন এন্ড আমেরিকা হ্যাভ গট। আমরা এই বিশ্লেষণ নিশ্চয়ই আপনার কাছে শুনলাম, এবং প্রফেসর আব্দুল্লাহ, আমার কথা সেটা না, আমার কথা হলো ভেরিয়েন্ট বাইর করেন, যত কিছুই করেন, মানুষ যদি বাঁচাতেই না পারলেন, আমাদের আপনি বললেন ব্রিটেনে মারা গেছে 6.5 কোটি লোক, মারা গেল 1,30,000, আর আমাদের 70 কোটি লোক, আমাদের ডেথে কিন্তু 9,000 সামথিং। আমরা কিন্তু ট্রিটমেন্ট যেভাবে দিলে ভালোভাবে বলেন না যাই করলেন, এটা কিন্তু আমাদের আত্মতৃপ্তি ভোগার কোনো সুযোগ নাই। তা আমি বিশ্বাস করি যে আমরা নিশ্চয়ই ভালো ট্রিটমেন্ট দিচ্ছি, আমাদের ডাক্তাররা দিচ্ছে, ভয়ে ভীতি উপভোগ করে দিচ্ছি বলেই আমরা ডেথ রেট কিন্তু কমায় আনতে পারছি। যে ভ্যারিয়েন্টের কথা বললেন, এটা কিন্তু আমি মনে হয় বাংলাদেশে কিন্তু ছড়াই গেছে, কারণ অনেক লোক কিন্তু ব্রিটেন থেকে আসতেছে, অনেকে ঠাট্টা করে বলে ইউকে ভ্যারিয়েন্ট, কেউ কেউ বলে বিলাতি ভাইরাস, এই কথাও কিন্তু বলছে, এটা আমাদের দেশে কিন্তু চলে আসছে। তো সেটা তো অবশ্যই এটা রিসার্চ করতে হবে, বের করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে এখনো সারপ্রাইজিং লাগে
সারপ্রাইজিং এখনো লাগে, যেমন আমাদের তো অনেক লিমিটেশন আছে, ডেভেলপিং কান্ট্রি, ব্রিটিশের সঙ্গে আমরা তুলনা করতে চাচ্ছি না, তারপরেও তো বলতে পারেন কারণ অনেকগুলো বিশ্লেষণ করা যাবে। আমি তো মনে করি যে আমাদের অনেকটা ক্রেডিট, মানুষ মারা যাক এটা আমি চাই না, কিন্তু আমাদের মনে করি যে আমাদের চিকিৎসা বলেন না যাই বলেন, আমরা কিন্তু অতটা খারাপ বলে আমার মনে হচ্ছে না। বিশেষ করে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন আর যাই বলেন, আমরা কিন্তু ট্রিটমেন্ট দিয়ে অনেকটা এগিয়ে আছি। বাংলাদেশের ডাক্তারদেরকে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু যে কয়টাবার আমি মিডিয়াতে এসেছি, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু বাংলাদেশের ডাক্তারদেরকে আই হ্যাভ কংগ্রেচুলেটেড। বাংলাদেশের সায়েন্টিস্টরা দে কুডন্ট গাইড গভর্নমেন্ট, দে কুডন্ট গাইড। ঠিক আছে, ওটা আমাদের উইক পয়েন্টটা ঠিক আছে। আমরা একটু টেকনিক্যাল আলোচনায় আসি। আসলে আমরা কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি সে আলোচনা যাওয়ার আগে আমরা একটু ছোট ছোট করে নিউজ দেখি, যে এই যে কোভিড-19 টিকা রক্ত জমাট বাঁধার একটা বিষয়টা দেখি, এবং কোন কোন টিকা রক্ত জমাট বাঁধছে, দু একটা দেশ হয়তো সেই দেশে সেই টিকাটি নিতে দেয়নি। এটিকে একটু ডক্টর জাফরুল্লাহ স্যার একটু আলোচনা আনবেন কিনা, আমরা আজকে করতে পারি কিনা? একটা কথা সরকার যেটা মনে করিয়ে দিচ্ছে, ওখানে বিজ্ঞানীরা থাকাতে, এটা কনস্ট্যান্টলি পরীক্ষা নিরীক্ষা থাকার ফলে সেখানেই তথ্যগুলি বেরিয়ে আসতেছে। যেমন 29 জন এফেক্টেড হয়েছে, 7 জন মারা গেছে, এটা আরও পরীক্ষার প্রয়োজন আমাদের এখানে। আমরা এগুলিকে আমরা অন্যের জ্ঞান থেকে আমাদেরকে সতর্কতা হতে হবে, তা বলে এটার জন্য টিকা বন্ধ করার কোনো কারণ নেই। আমি মনে করি যদি এই 29ও যদি ধরি আমি, যে এনাদের যে 7 জন এইতে তারা কত কোটি মানুষের মধ্যে তাদের ভ্যাকসিন, এটা খুব বেশি না, নগণ্য। কিন্তু এটা হলো কি সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমি আবার বলি, আপনাদের এখানে বলেছি আমাদেরকে ভ্যাকসিন তৈরি করতে হবে, আমাদেরকে $500 বিলিয়ন দিয়ে বাইরে যারা আছে তাদেরকে নিয়ে এসে, তাহলে সারা পৃথিবীতে গ্লোবাল শর্টেজ আছে। আজকে আমরা তো বড় লোককে তাদের সাথে পাল্লা দিয়ে ভ্যাকসিন জোগাড় করতে পারবো না, তা আমার ভ্যাকসিন আমাকে তৈরি করতে হবে। এবং সেটা আপনাদের স্মরণ আছে 1982 সনে আমি দেখিয়েছিলাম যে আজকে টেকনোলজি ইজ নট, আমাদেরকে সুযোগ দিলেই আজকে যেমন বাংলাদেশ প্যাটার্ন নিয়ে শুধু করতে পারি। এটা কিন্তু একটা পরিষ্কার ভালো কথা মনে করিয়েছেন। আজকে ট্রিপসের মধ্যে একটা কম্পালসারি লাইসেন্স বলে একটা শব্দ আছে। আমরা আমাদের শর্ত, এটা আমি চাইলে হবে না, আমাদের সরকার যদি চায়, আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যদি চায়, তার এই যে আছে টেকনোলজিটা আছে, আমরা সামান্য একটা ফি দিয়ে এটা পেতে পারি। পেয়ে আমরা আজকে যদি আমরা শওকতকে বলি যে ভাই আমার জন্য 10 জন সায়েন্টিস্টকে জোগাড় করে দাও না, ওখানে বসে, ওখানে যে বেতন পায় আমি সেখানে ট্যাক্স ফ্রি সেই বেতন দেবো, তোমরা আসো। এইসব দিকে আমাদেরকে আজকে, যেহেতু আমার লোক 17-18 কোটি, আমাকে সবাই সারা পৃথিবী খাওয়াতে পারবে না, আমার পায়ে আমাকে দাঁড়াতে হবে। এইসব দিকে আমাদের সরকারের প্রতি আমি বারে বারে আবেদন করছি, সরকার কর্ণপাত করছেন না। আমি নিশ্চিত আজকে যদি ডক্টর ইউনূস যদি 15 দিনের জন্য ব্রিটেন যায়, উনি এটা স্বাক্ষর করিয়ে নিয়ে আসবেন। আজকে আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের কথা, একসময় অক্সফোর্ড ইউনিভার্সিটি যেখানে পেনিসিলিন তৈরি হয়েছিল তার একটা পাত্র আমাদেরকে দান করেছেন, আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র দেখানো। তারা উদার, তারা কখনো প্যাটেন্ট করেন নাই, তাদের সাহায্য নিতে হবে আমাদেরকে। আমাদের যারা যেখানে আছে এটা নিয়ে পেনিসিলিন পেনিসিলিন কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি, পেনিসিলিন উৎপাদিত হয়েছে ইম্পেরিয়ালে, যেখানে আমি কাজ করছি, স্যার আলেকজান্ডার ফ্লেমিং, উনি আমাদের হসপিটালে কাজ করছেন। এবং ইম্পেরিয়াল ইজ অ্যাকচুয়ালি ইনভেন্টিং। আই এম সরি অন দ্যাট। আপনি ফ্লোরিকে এবং ইকে অস্বীকার করছেন। আলেকজান্ডার ফ্লেমিং টেস্ট করিয়েছিলেন, মূলত আবিষ্কারটা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, তাদের ল্যাবরেটরিতে। তারা এটা কি করতে পারছিল না, এবং এটা অ্যানাপ করতে পারছিল না বলে আমেরিকায় ফাইজার প্যাটেন্ট করেই করেছে। কিন্তু মূল তো আলেকজান্ডার ফ্লেমিং পয়লা পরীক্ষাটা উনিই করেছিলেন। জি, আমরা একটু আলোচনায় আসি। আমাদের যেটি আলোচনা করছিলাম যে আমাদের কোভিড হয়েছে, টিকাও ফার্স্ট ডোজ নেওয়া হয়েছে। প্রফেসর আব্দুল্লাহ স্যার আপনার কাছে আসি, এবং আমরা দেখেছি যে বেশ অনেক সংখ্যক কিন্তু আমার একজন সহকর্মী কিন্তু আক্রান্ত হয়েছে সেকেন্ড টাইম, মানে টিকা নেওয়ার পরেও। জি জি, আসলে আমি এটা ক্লারিফাই করি, এটা কিন্তু অনেক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এখনো রয়ে গেছে। প্রথম কথা হলো ভ্যাকসিন তো নিতেই হবে মাস্ট, কারণ ভ্যাকসিন তো প্রোটেকশন দিতে, তাই না? ইভেন যে ইউকেতে তো শুনলাম ভ্যাকসিন দেওয়াতে তো অনেক কমে আসছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তারা আদার মিজানে ছিল, সবই তো ভালো, অবশ্যই তারা করছে। প্রথম কথা হলো আপনাকে মনে রাখতে হবে ভ্যাকসিন তো আমরা 2টা ডোজ নিতে হবে,
একটা ডোজ কিন্তু নিচ্ছি, তাই তো? এবং কোনো ভ্যাকসিন তো 100% প্রোটেকশন কিন্তু দেয় না। আমরা যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যেটা নিলাম, একটা ডোজ তো নিচ্ছি, এতে তো ফার্স্ট ডোজ নিচ্ছি, সেকেন্ড ডোজ তো পরে। এই ফার্স্ট ডোজ নেওয়ার পর বডিতে যে ইমিউনিটি যেটা হবে, এতে কিন্তু 2 to 3 weeks লাগবে, 14 দিন থেকে 21 দিন লাগবে। এবং প্রত্যেকটা রোগে একটা ইনকিউবেশন, আপনি আজকে ভ্যাকসিন নিলেন, কাল পরশু যদি এর মধ্যে ভাইরাস ঢুকে থাকে বা 2 দিন আগেও ঢুকে থাকে, তাহলে কিন্তু আপনারা হতে পারেন। এটা অনেকে মনে করলে ভ্যাকসিন নিলাম 2 দিন পরেই আমার তো আবার করোনা কেন হলো, এটাকে পরিষ্কারভাবে বোঝা উচিত, এটা বোঝা দরকার, কিন্তু হতেই পারে। সেকেন্ড হলো, ফার্স্ট ডোজ নিলে 100% কিন্তু প্রোটেকশন দিচ্ছে না, 50 থেকে 60% প্রোটেকশন হচ্ছে, অ্যান্টিবডি হচ্ছে। অর্থাৎ ম্যাক্সিমাম সব লোকের তো এটা প্রোটেকশন হবে না, তারও কিন্তু হতে পারে। এত অল্প সংখ্যক ভ্যাকসিন নেওয়ার রেকর্ড কেন আমাদের দেশে, মানে আমরা কেন এত অল্প সংখ্যক? না, আরেকটা পয়েন্ট শেষ করি, যে সেটা হলো আমরা যখন সেকেন্ড ডোজটা নিব, সেটা তো নিব আমরা 2 মাস পরে, 8 সপ্তাহ পরে, তাই তো? তারপরেও অ্যান্টিবডি কিন্তু ডেভেলপ করে, তারপরে হয়তো আমরা দেখছি আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ, ওটা আমি বলছি, তিনি দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পর আক্রান্ত হয়েছে। সেটাই তো বলছি, এটা তো 100% তো হচ্ছে না। ইভেন ধরেন কত এভারেজ 80-90% হবে, ইভেন যে কোনো ভ্যাকসিন 100% প্রোটেকশন দিবে না। আপনি ধরেন যে ফাইজার বলেন, মডার্না বলেন, ওদেরটা কিন্তু 100% কেউ বলে নাই, এটা নিয়ে হয়তো 90 বা 95 বা 92% হবেন। তার মানে একটা গ্রুপ তো সবার হবে না, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আক্রান্ত হতে পারে। এই জন্য আমরা বারবার বলছি, কেউ যেন ভ্যাকসিন নিয়ে মনে না করেন ভ্যাকসিন তো নিলাম আর বোধহয় করোনা হবে না, এটা কিন্তু ঠিক না। ভ্যাকসিনও নিবে এবং এরপরে আমাদেরকে স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে, তাই তো? মাস্ক পরা, হাতে সবাই জানেন আপনার, কিন্তু কেউ মনে করেন না 100% লোক তো হচ্ছে না। সুতরাং ওই যিনি বললেন, যার কথা আর্জেন্টিনার প্রেসিডেন্ট, 2টা নেওয়ার পরেও উনি তো ওই যে 100%-এর মধ্যে পড়েন নাই, উনি হয়তো 90% প্রোটেকশন, উনি 10% পড়ে গেছে, এটা কিন্তু পসিবল হতে পারে। কিন্তু সুতরাং এটা বলার উদ্দেশ্য আমার একটাই, কেউ যেন অযথাই বিভ্রান্তিতে না ভুগেন। কেউ এমন কথা আমাকে বলছেন, ভ্যাকসিন নিয়ে আক্রান্ত, এই নিয়ে লাভ কি হলো, তাহলে কিন্তু ঠিক না। যারা নেন নাই, এই বিভ্রান্তি কেউ ভুগবেন না। ভ্যাকসিন নিয়ে হতে পারে, তারপরেও কিন্তু আপনাদের ভ্যাকসিন নিতেই হবে। কেউ জন্য দ্বিধা দ্বন্দ্ব, ইভেন যে ক্লটের কথা বললেন, রক্তের জটিলতা, এটা নিয়েও কিন্তু বিভ্রান্তি হচ্ছে। মনে করেন দিয়ে যদি আবার সমস্যা হয়, ভ্যাকসিন কি নিব কেন? আজকেও আমাকে 2 জন রোগী জিজ্ঞেস করছে, শুনলাম যে পত্রিকায় দেখলাম ব্রিটেনে বোধহয় 25 জন লোকের মধ্যে ওরকম রক্ত জমাটের কথা খবর, তাহলে কি নিব কেন? না, ভ্যাকসিন আমাদের নিতে হবে। তারা রিসার্চ করছে, তারা বাইর করছে জটিলতা, কারণ নতুন জিনিস তো, আমরা অনেক কিছু কিন্তু এখনো জানি না। রিসার্চ পর্যায়ে যত দিন যাবে আমরা তথ্য গত মার্চে কি আমরা এত কিছু জানতাম করোনা সম্বন্ধে? শুরু হলো কি সর্দি কাশি জ্বর, এগুলোই তো বলতাম। যে আবিষ্কার করে চায়নাতে দেখলো যে একটা নিউমোনিয়া হয়, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলে, তারপরে তো উনি ভদ্রলোক কিন্তু মারা গেছেন, নিজেই করোনা আক্রান্ত, তাই তো? তারপরে যত দিন যাচ্ছে আমরা দেখছি না, শুধু লাঙে না, লিভার, কিডনি, হার্ট, ব্রেন, এমন কোনো অর্গান নাই যে এই করোনা সংক্রমণ না করে, তাই না? হার্ট অ্যাটাক করে, তারপরেও কি করোনা হয়ে ভালো হয়ে গেল তো ছাড়ছে না পিছু। পোস্ট কোভিড সিনড্রোম বলে জানেন সবাই, পোস্ট কোভিডে ভালো হওয়ার পরেও তো আবার জটিলতা কিছু থাকছে বা হচ্ছে। সুতরাং কিন্তু হতেই পারে। আমি বলবো যে জনগণ টিকা কিন্তু নিবেন, টিকা নিয়ে এই যে বিভ্রান্তিগুলো, এগুলো যেন কেউ অযথা যেন এগুলো বিভ্রান্তি তৈরি না। আমরা ডক্টর মধ্যে একদম 10 সেকেন্ডে বলা যায় কিনা যে ব্রিটেনে কি কি টিকা দেওয়া হচ্ছে? 10 সেকেন্ডে। ব্রিটেনে রোলড আউট হয়েছে দুটোই, একটি হচ্ছে প্রথমটি হচ্ছে ফাইজারের ভ্যাকসিনটি, ফাইজার বায়োএনটেক, আর সেকেন্ডটি হয়েছে আপনার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, আর তৃতীয়টি শুরু হচ্ছে আপনার মডার্না ভ্যাকসিন, দ্যাট অলসো গট লাইসেন্স। সো দুটো চালু আছে। কোন ভ্যাকসিনটি একটা নিতে হয়, সেটি কোনটি? সেটি জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন একটি ডোজ। অনেকে এটার ব্যাপারে খুবই এক্সাইটেড, একটা ভ্যাকসিনের ডোজ যেমন কাজ হয়ে যাবে। জনসন অ্যান্ড জনসনের এফিকেসি রেট হচ্ছে অনলি 66%. ইটস মাচ লোয়ার দেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, মাচ লোয়ার দেন ফাইজার অর মডার্না ভ্যাকসিন। সো একটা ডোজ বা 2টা শট, এবং অক্সফোর্ড ভ্যাকসিন যারা নিচ্ছেন হয়তোবা তাদের থার্ড অ্যানাদার ডোজ ভ্যাকসিন নিতে হবে তো ফর বুস্টার। সো আসলে একটাতে এমন কোনো কিছু হবে না, কথা হচ্ছে প্রোটেকশন এবং নিজেকে প্রিভেন্ট করতে পারবেন, এর পাশাপাশি অন্য মাঝে যাতে ছড়াতে না পারে। ভ্যাকসিনের টার্গেট হচ্ছে দুটো। জি, আমরা বিরতি যাবে। আরেকটা ছোট্ট প্রশ্ন মনে আসলো, যারা 2টা ভ্যাকসিন নিচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের, তারা কি কোনো কারণের জন্য, যেটি একটা ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, আবার তৃতীয়বার কি সেটা নিতে পারবে? হ্যাঁ, সেটি হচ্ছে কি, যদি প্রথম যদি কেউ একটা ভ্যাকসিন যদি নিয়ে থাকেন, উনি এটা অলরেডি ইট ওয়াজ মেনশন দ্যাট অ্যারাউন্ড 60% মতো আপনার প্রোটেকশন ডেভেলপ হবে। এখন তার কিন্তু কিছু প্রোটেকশন থাকবে। এখন সেকেন্ড ডোজ যদি কেউ মিস করে, আইডিয়ালি ইট শুড হ্যাভ আপনার যে সেম গ্রুপের অ্যাডিনো ভাইরাসের যেমন অক্সফোর্ড ভ্যাকসিন, সেম গ্রুপের ভ্যাকসিনটা নেওয়া উচিত। সেটা হলো মিক্স অ্যান্ড ম্যাচ করে। সেম গ্রুপ যদি 2টা নিল, পরবর্তীতে যদি আবার 3 মাস 4 মাস পরে অন্য গ্রুপের আরেকটা নিল, এতে সুবিধা আছে? থার্ড নাম্বার ভ্যাকসিনটা যে কারণে নেওয়া দরকার, যে অক্সফোর্ডের ভ্যাকসিন যেটি আছে এখনো পর্যন্ত নিউ ভ্যারিয়েন্ট, যেমন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ইট ইজ নট দ্যাট এফেক্টিভ, যে কারণে আপনার সাউথ আফ্রিকাতে এইটাকে আপনার রোল আউট করেনি।
তো সেক্ষেত্রে বাংলাদেশে যারা অক্সফোর্ড ভ্যাকসিন দুটো নেবেন তাদের ক্ষেত্রে থার্ড আপনার যে আরএনএ টাইপের ভ্যাকসিন এটা আই প্রবাবলি উড অ্যাডভাইস পিপল টু হ্যাভ আরএনএ ভাইরাস, সো মানে যেটা ফাইজার বা মডার্না করছেন বা এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি অ্যাক্সেস করা যায়, প্রবাবলি ইট উইল বি ভেরি গুড ডিসিশন। আমরা কয়েকটা ছোট ছোট বিষয় আলোচনা করে আমাদের আসলে আজকের অনুষ্ঠানটাকে সমাপ্ত করবো। আমরা প্রথম ডোজের টিকা কি বাংলাদেশে বন্ধ হচ্ছে কিনা, এটা একটি মিশ্র প্রতিক্রিয়ার বেছে আমার মনে প্রফেসর আব্দুল্লাহ স্যার আপনি একটু বলবেন কিনা বিষয়টা? প্রথম কথা হলো যে এটা তো টিকা তো প্রাপ্য অ্যাভেলেবিলিটির উপরে নির্ভর করে, তো ক্রাইসিস টিকা তো ইন্ডিয়া থেকে সাপ্লাই দিয়েছে সিরাম ইনস্টিটিউট থেকে, ওরা ইভেন ইন্ডিয়ার মতো অনেক দেশে, ইন্ডিয়া মানে অনেক রাজ্যে টিকা কিন্তু ওরাও পায় নাই। সেই তুলনায় আমি বলতে পারি একটা কথা তো বলে স্বীকার করতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার দক্ষতা বলেন, পারদর্শিতা বলেন, যোগ্যতা বলেন এবং সময়োচিত সিদ্ধান্তের ফলে কিন্তু আমরা টিকা পাইছি। এটা একটা ঐতিহাসিক ঘটনা, কারণ এখনও পৃথিবীর 130 দেশ টিকা পাই নাই, কবে পাবে তাও জানে না। সেই জন্য না আমাদের কইছে কি স্টকে যা আছে একটা ডোজে সেকেন্ড ডোজ তো দিতে হবে, সেই জন্যই আপাতত এটা বন্ধ রাখা হয়েছে। যখন নেক্সট টাইম আরেকটা চালান আসবে বা আমরা পেয়ে যাব, অলরেডি 3 কোটি ডোজ তো তাদের দেওয়ার কথা, এবং সেকেন্ড ডোজ যাতে সুষ্ঠুভাবে হয় এটা হাতে রেখে কিন্তু আর নতুন করে কাউকে প্রথম ডোজটা দেওয়া হচ্ছে না, এই জন্যই এটা আপাতত স্থগিত রাখা হয়েছে। তো আমার বিশ্বাস যে আমরা খুব দ্রুত বোধ হয় আবার সেকেন্ড ডোজ টিকা যখন পেয়ে যাব তখন হয়তো আবার চালু করা হবে। প্রথম ডোজ টিকা দ্বিতীয় ডোজের টিকার মধ্যে কি পার্থক্য আছে না একই জিনিস দেওয়া হয়? না, প্রথম ডোজে ফার্স্ট জিনিসটা একই না, মানে জিনিস একটাই, দুইটা ডোজ একই জিনিস, তার মানে এখন যেটা দ্বিতীয় ডোজ স্টার্ট করেছে সেটা প্রথম ডোজ যেটা দেওয়া হয়েছে সে একই জিনিস, মানে কোন রকম অক্সফোর্ডের টিকা তো একটাই তো টিকা, মানে বুঝতে পারছি না অক্সফোর্ডের হলো এর মধ্যে কোনো পার্থক্য নাই, 10 mg বা 20 mg বা 30 mg এই ধরনের কোনো কিছু নেই, ডোজ একই তার ভিতরে। এখন যেটা প্রথম ডোজের আছে সেটাও কিন্তু দ্বিতীয় ডোজের হিসেবে কাজে লাগানো যেতে পারে, একই জিনিস যদি অতিরিক্ত থেকে থাকে। হ্যাঁ, তা তো বটে, এবং সময় থেকে বলছি এটা প্রাপ্যতার উপর নির্ভর করে, তো স্টকের উপর নির্ভর করে। হলো কি সারা পৃথিবীতে গ্লোবাল শর্টেজ আছে, যেই জন্য আমি 8 মাস আগে থেকে বলছি বাংলাদেশ আমরা একটা বিরাট দেশ, 17-18 কোটি মানুষ। আমি কেবল ভারতের উপর, ভারতেরটা ইমিডিয়েটলি উনি ভালো কাজ করেছেন, নিয়ে এসছেন। এখন আমাদের নিজস্ব ভ্যাকসিন তৈরির দিকে যাওয়া উচিত এবং আমাদের এই সামর্থ্যটা চেষ্টা তো শুরু করা উচিত। কথা বললাম আমি একটু সাপ্লিমেন্ট করি, যেটা বলছেন আমি কিন্তু একটা 100% আপনাকে সাপোর্ট করি। আমাদের দেশে টিকা তৈরির ব্যবস্থা নেওয়া দরকার, আমার মনে হয় আমাদের অবকাঠামো কিন্তু আছে, আমরা কিন্তু পারলে চেষ্টা করলে পারবো। এবং তথ্য দিয়ে রাখি একটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কিছুটা আমার সঙ্গে কথা হয়ে গেছে, উনি এই ব্যাপারে সচেতন, চেষ্টা চালিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমরা দ্রুত আমাদের দেশে টিকা আশা করি আমরা, টেকনোলজি লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, বাংলায় অ্যান্টিজেন লাগবে, কাঁচামাল বলেন, আমরা টিকা তৈরির উপকরণ তো লাগবে। তাদের সঙ্গে বোধহয় একটা মেমোরেন্ডাম বলে একটা চুক্তি হয়তো আসতে হবে। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সচেতন, টিকা তৈরি করলে আমাদের দেশের মানুষের জন্য উপকার হবে, প্রয়োজনে আমরা যেন বাইরে অন্যদের হেল্প করতে পারি। আমরা অনেক দেশে ওষুধ এক্সপোর্ট করছি এবং সেখানে আমাদের দেশে কিন্তু অনেক টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে, জীবন রক্ষা আমাদের অবকাঠামো কিন্তু আছে, চাইলে কিন্তু আমরা পারবো, অনেকগুলো ওষুধ কোম্পানি রয়েছে, আমি কোন ওষুধ কোম্পানির নাম বললাম না, কিন্তু অন্তত পারবে। আমরা ছোট একটা বিষয় এটি একটু জানবার আগ্রহ, অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগছেন, অনেকের কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই, গ্রামে গঞ্জে যারা আছেন তারা জাতীয় পরিচয়পত্র না থাকলে তো এন্ট্রি করা যায় না, তারা কিভাবে টিকা নেবেন? এটা চ্যালেঞ্জ কিন্তু আমিও 2-4 জনকে দেখেছি, এটির কি কোনো সমাধান আছে? এটা তো প্রশ্ন অনেকেই শুরু থেকেই করছে যে আমাদেরকে টিকা তাহলে দেবে না। ইভেন ওটাও যদি বলেন তাহলে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, আমরা তো 40 বছর উপরে দিচ্ছি, তাহলে কি 39 বছরের টিকা লাগবে না, 25 বছর কি লাগবে না? ওই একটাই মূল কথাটা হলো যে অ্যাভেলেবিলিটি, প্রাপ্যতার উপরে নির্ভর করে। তো এমন তো না যে প্রচুর রয়ে গেছে স্টকের, এই জন্য একটু মনে করি যার বয়স 65 বা 60-এর উপরে বা 70, তার ন্যাশনাল আইডি কার্ডটি নাই, সে করা হয় নাই, আমাদের একের প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদের ক্ষেত্রে তারা নিতে পারবে না, কারণ তারা মানে সিস্টেমই তো অ্যাকসেপ্ট করছে না। এটাতে যেটা হবে কি আব্দুল্লাহ যেটা পরিষ্কারভাবে যে কথা বলছে, সব কিছু ডিপেন্ড করছে হলো প্রাপ্যতা। এখন যেহেতু আমাদের এনাফ নাই, তখন আমরা কিছু রুল করে দেওয়া হচ্ছে, কিছু বাধা সৃষ্টি করেছি, যেহেতু আমার এনাফ নাই বলে। তারপরে যেটা ভবিষ্যতে হবে, আমার এনাফ আসলে যেটা হবে, যে কোনো লোক যদি যাবে একটা উপজেলা সেন্টার রেজিস্ট্রেশন করে তাকে করতে পারবে। আশা করি আমরা সেই তাই না, আমাদের তো
করা হচ্ছে তো অগ্রাধিকার ভিত্তিতে, যেমন 18 বছর নিচে কাউকে দেওয়া হবে না, গর্ভবতী মহিলাদের দেওয়া হবে না, তাই তো, বা যাদের সিরিয়া বেড রিডেন একবারে মুমূর্ষু বিছনায় পড়ে গেছে মানে অলমোস্ট তাদেরকে দেওয়া হবে না, কিন্তু একটা নিয়ম, যাদের সিভিয়ার অ্যালার্জি এগুলো করা হচ্ছে কিন্তু, আর দেওয়া হবে কাদের, আমরা অগ্রাধিকার ভিত্তিতে, যেমন এখন তো বয়স 40 হয়, কিন্তু 50 বা 60-এর উপরে ছিল, পরে 55 করা হলো, এবং যারা কোমরবিডিটিতে ভোগেন, বিভিন্ন রোগে ভোগেন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, লিভারের রোগ, কিডনির রোগ, স্ট্রোকের রোগী, তাদের তো ঝুঁকিটা বেশি, তাদের সেই জন্য তাদেরকে অগ্রাধিকার, এবং যারা প্রথমেই যারা ফার্স্ট লাইন মানে ফ্রন্ট লাইন ফাইটার, যারা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তারা তো যুদ্ধ করতে বেশি, তাদেরকে এই যে এইভাবে কিন্তু করা হয়েছে কিছুটা রেস্ট্রিকশন একটাই কারণেই। আর একটা ছোট্ট বিষয়গুলি টেকনিক্যাল বিষয় আপনাদের কাছে ভালো উত্তর পাওয়া যাবে। প্রথম ডোজ নেওয়ার পর 2 মাস পরে অর্থাৎ 8 সপ্তাহ পরে নেবার কথা বলা হয়েছে, কোনো কারণে 8 সপ্তাহ পরে নিতে পারলো না বা আমরা প্রাপ্যতা থাকলো না, তখন কি হবে? সাধারণত এটা হলো ডক্টর মঞ্জুর কিন্তু বললেন একটু আগেই, ব্রিটেনেও কিন্তু দেখা গেছে তারা 6 to 12 উইক্সের মধ্যে 6 থেকে 12 সপ্তাহের মধ্যে নিলে এটা ভালো কাজ করো, অ্যান্ড 8 সপ্তাহের মধ্যে যদি কোনো কারণে না পায়, হয়তো কিছুদিন দেরি হলে খুব একটা অসুবিধা হবে বলে মানে, তবে গভর্নমেন্ট কিন্তু এখন বর্তমানে যা স্টক আছে আমাদের দেশে, তারা কিন্তু 8 সপ্তাহ পরে পেয়ে যাবে, যারা ফার্স্ট ডোজ নিছে এবং ওই শিডিউল টাইম অনুযায়ী তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এবং অনেকেই বলছে যে যদি মেসেজ না দেওয়া হয়, না পাইলে কি করবে, ওদেরকে একটা নিবন্ধন করা আছে, ডেট দেওয়া আছে, ওইটা কার্ড দেখাতে পারলেও তা কিন্তু টিকা পেয়ে যাবে। মেসেজ পাওয়া না পাওয়ার উপর নির্ভর না করে পাইলে ভালো, তাই ওই কার্ড নিয়ে গেলে কিন্তু তার ডেট লেখা থাকে। দর্শকদেরকে আমরা জানাতে পারি যে আপনি মেসেজ পান বা না পান, আপনি কিন্তু আপনার কার্ডটা রাখবেন, আপনি যেভাবে লেখা আছে গেলে কিন্তু আপনি যে সেন্টারে দিয়েছিলেন সেই ভ্যাকসিনেশন সেন্টারে আপনি চলে যাবেন, তার কিন্তু সেকেন্ড ডোজ পাবেন, সেকেন্ড ডোজ পেয়ে যাবেন। আমরা খুবই আশ্বস্ত হতে চাই সেকেন্ড ডোজ অন্ততপক্ষে যাতে আমাদের এই দেশের নাগরিকরা সেটা পেয়ে থাকে। আমরা আসলে বিক্ষিপ্তভাবে নানা রকম আয়োজন কথার মধ্যে দিয়ে আমাদের আয়োজনটাকে সমাপ্ত করতে চাচ্ছি। আমরা আসলে এই যে এই মুহূর্তে মানুষের মধ্যে উদাসীনতা আপনি খানিকটা শুরু করেছেন, আমি প্রফেসর আব্দুল্লাহ স্যার আপনার কাছে যদি আসি, এই যে উদাসীনতার ফাঁকে ফাঁকে আবার আমরা বলছি বাংলা একাডেমির বইমেলা খোলা, আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, আমরা বাংলা একাডেমি অত্যন্ত ঐতিহ্যবাহী জায়গা, একদিকে লকডাউন, আরেকদিকে আবার একটু বইমেলা কটা থেকে কটা পর্যন্ত খোলা, কিছুটা তো সাংঘর্ষিক না বা কন্ট্রাডিক্টরি, এগুলো কিন্তু অনেক কিছু ঘটনা ঘটছে। একদিকে ইভেন যে লকডাউন নিয়েও তো অনেক কথাবার্তা চলছে, এটাও আমি তো মনে করি যে আরেকটু প্রপার ওয়েতে, প্ল্যান ওয়েতে একটু ভালোভাবে পরিকল্পনা করে করলে বোধহয় ভালো ছিল। আমি একটা কথা প্রায়ই বলছি, লকডাউন করে তো মানুষকে ঘরে যে বন্দি করে রাখবেন, বিশেষ করে যারা নিম্ন আয়ের লোক, গরিব লোক, এ ধরনের রিক্সাওয়ালা, ফুটপাতের লোক, বস্তির লোক, তাদের তো পেটে কিছু তো দিতে হবে, তাদের ন্যূনতম, তাই না, চাউল ডাউল, পেঁয়াজ রসুন আদা যাই বলেন, তাদের যদি খাওয়া না দেন, অন্তত যে কয়দিন লকডাউন তো ওরা কী করে দিন এনে দিন খায়, বন্দি করে রাখবেন, এইটা পূর্ণাঙ্গ ব্যবস্থা। এবং গত বছর জানেন মানে প্রধানমন্ত্রী বলছিলেন 10 টাকা সের চাউল, 10 টাকা কেজি চাউল দিয়ে আমাকে দিছে, কিন্তু জনপ্রতিনিধিদের মধ্যে বলেন, গ্রামে গ্রামে মহল্লামে কিন্তু দেওয়ার ব্যবস্থা কিন্তু ছিল। এইবার ব্যাপারটা আমাদের কিন্তু এখন ডিক্লারেশন দেয় না, আমি কিন্তু ঘাটতি মনে করছি। তা আমি মনে করছি যে আসলে লকডাউনের উদ্দেশ্য কি, করোনা মারবো, এই তো করোনা মারতে গিয়ে যে আবার মানুষ মরে যায়, এই ব্যাপারে যদি আমরা সচেষ্ট না হই, তাহলে কিন্তু এটা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। অলরেডি আপনি জানেন জনগণের একটা বিশাল অংশ কিন্তু লকডাউনের বিপক্ষে। আজকে যে নিউ মার্কেট আমি শুনলাম বা অন্যান্য জায়গায় ব্যবসায়ীরা কিন্তু মানতে চাচ্ছে না, এটা কিন্তু প্রচুর একটা ঘটনা, অনেক জায়গায় কিন্তু এটা মানতে চাচ্ছে না। সেই জন্য জনগণকে বোঝার, কারণ উদ্দেশ্য জনগণকে ভালো রাখা, এটা তো ঠিক রাখতে হবে, কিন্তু জনগণের ন্যূনতম যা চাহিদা এটা কিন্তু আপনাকে দিতে হবে, দিয়ে তারপরে লকডাউন দিলে এটা কার্যকর। না হলে কিন্তু কি, কারণ এর আগে তো 18 দফাও আপনারা দিচ্ছেন, 12 দফাও দিচ্ছেন, বাস্তবকে প্রযুক্ত কোনোটা এখনও কোথাও তো গেলে ওখানে লেখা আছে নো মাস্ক নো সার্ভিস, কিন্তু ওই কাগজেই তো লেখা দেখতেছি। এই জন্য সরকার মানে প্রশাসনকে যাই বলেন, তারা যাতে বাস্তবসম্মত পদক্ষেপ তারা যেন নেয়, লকডাউনের জন্য হয়, মানুষ জন্য বাঁচে, এর জন্য যদি কার্যকরী পদক্ষেপ যদি না নেন, যে কথাটা আপনি বললেন যে বইমেলা খোলা, শুধু বই, অনেক কিছু তো খোলা, অফিস খোলা, আবার ট্রান্সপোর্ট, মানুষ যাবে কিভাবে? হাসপাতালে আসতে হবে লোকটাকে, তার বাবা যদি অসুস্থ হয়ে পড়ে তাকে তো নিয়ে যেতে হবে, আমার অফিস আদালত ব্যাংকে যেতে হবে। তো সেই জন্য সরকার অর্ধেকের কথা বলেছেন, আসলে অর্ধেক কাজ করেছেন, আসলে সেইটার জন্য অর্ধেক কাজ করে। সেই জন্য উচিত হবে আমাদের যে নাইট কোর্সগুলিকে দিনের বেলাতে প্রত্যেকে 2টা করে ট্রিপ দিয়ে দেবে, তাহলে আমি যারা মঞ্জুর মোর্শেদ আপনার কাছে আসি, আমরা একেবারে শেষের দিকে আছি, যেটি নিয়ে আমাদের এই দুজনই আলোচক বললেন, সেটি হচ্ছে আসলে লকডাউন দিবার আগে তাদের যে জীবন জীবিকার সাথে জীবিকার কথা, যে সেই বিষয়টা আসলে লন্ডনে কি পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশি অনেকে রেস্টুরেন্ট চালান, যারা কর্মহীন রয়েছেন, তাদেরকে যে লকডাউন পরিস্থিতিতে সেখানকার সরকার তাদের কিভাবে সামাজিক সুরক্ষা দিয়েছে। ইউকে ইজ আ ওয়েলফেয়ার স্টেট, এবং ওয়েলফেয়ার স্টেটের সুবিধা হচ্ছে কি, কারো যদি কোনো আপনার যদি
চাকরি নাও থাকে তাতে মিনিমাম খাওয়া পড়ার জন্য যেটা এটা হচ্ছে যে ট্যাক্স পেয়ার ফান্ডেড প্রত্যেকটা মানুষের জন্য খাবার পড়ার এগুলো ব্যবস্থা করতে হবে। সেটি কিন্তু সরকার কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যেমন ব্যক্তিরা যেমন উৎসাহিত হয়ে যাচ্ছেন, হেল্প করার সাহায্য নিয়ে যাচ্ছেন, ওখানে সরকারই কিন্তু প্রত্যেক নাগরিককে যে এফোর্ড করতে পারছে না, সরকার তাকে সাহায্য করছে যাতে প্রত্যেকটি বাসায় কেউ যাতে না খেয়ে মারা যায়। এইটা হচ্ছে একটা যে কোনো ডেভেলপ কান্ট্রির যে ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস আপনার ওয়েলফেয়ার স্টেট। এটি হচ্ছে আপনার সুবিধা, এভাবে তারা দেয়। আমি আপনাকে একটি জিনিস আপনাকে এই অনুষ্ঠানে বলতে চাচ্ছি, আপনারা বাংলাদেশের সেকেন্ড যে ভ্যাকসিন রোল আউট যেটা হবে, এই সেকেন্ড টাইম ভ্যাকসিন রোল আউটের আগে কিন্তু ব্লাড ক্লট নিয়ে কিন্তু অনেক সাকসেসফুলি রোল আউটের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে এবং অনেকে আপনার অনেক রিল্যাক্টেন্ট থাকতে পারে যে ভ্যাকসিন না নেওয়ার জন্য। এবং আমি বলবো আপনারা মিডিয়াগুলো যেগুলো আছে এবং উইথ প্রপার সায়েন্টিফিক গাইডেন্স আপনারা যদি এইগুলোকে আপনার যে ভয়ের কারণ এগুলো বলতে ব্লাড ক্লটের যেমন আপনার পৃথিবীর 31টি দেশ আপনার অক্সফোর্ডে ভ্যাকসিন বন্ধ করে দিয়েছে। সেটি বলছেন আপনি। ব্লাড ক্লট হওয়ার কারণে পৃথিবীর 31টি দেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তারা তাদের দেশের নাগরিকদের দিচ্ছেন না। সো বাংলাদেশে এখন মাত্র অ্যাভেলেবল ভ্যাকসিনের ভিতরে অক্সফোর্ডের ভ্যাকসিনটা অ্যাভেলেবল আছে, যেটা অনেকে দিয়েছে এবং অনেকে পাবে। এবং অনেকের কিন্তু সেকেন্ড ডোজের পরে কিন্তু আপনার ব্লাড ক্লট হয়েছে। আপনার সেক্ষেত্রে স্পেশালি ফিমেল যাদের ব্লাড ক্লট হয়েছে, 2/3 অফ ফিমেল কিন্তু এই যে রেয়ার টাইপ অফ ব্লাড ক্লট হয়েছিল অক্সফোর্ড ভ্যাকসিন দেওয়ার পরে। এখনো কিন্তু এটা কিন্তু কোনো সায়েন্টিফিক প্রমাণ নাই যে এটি ভ্যাকসিনের কারণ হয়েছে। সেক্ষেত্রে সেকেন্ড টাইম যখন আপনার ভ্যাকসিন রোল আউটের ক্ষেত্রে এটা গভর্নমেন্টের খুবই শক্ত পলিসি নিতে হবে মানুষকে অ্যাওয়ার করার জন্য এবং কিভাবে মানুষকে আপনার ভ্যাকসিনেট করা যায়। আরেকটি জিনিস হচ্ছে যে দেখুন, বাংলাদেশের জিওপলিটিক্যাল প্রবলেম উইথ ইন্ডিয়া, আপনার যেহেতু সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনটি এসেছে, আমি অনেকটা শুনেছি তারা সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন দেখে আপনার ভ্যাকসিনটি নিচ্ছে না। সারা পৃথিবীর 20% ভ্যাকসিন কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে সিরাম ইনস্টিটিউটে। এই ক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, সিরাম ইনস্টিটিউট, অ্যাস্ট্রাজেনেকার সাথে সরকার যদি একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করে রিঅ্যাসিওর করে মানুষকে, তাহলে ভ্যাকসিন রোল আউট মনে হয়। তার মানে জনগণকে কোনোভাবেই এই ধরনের গুজবে কান না দেওয়া, তারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করা এবং ভারতের ভ্যাকসিন বলে এই জিনিসটাকে কোনোভাবেই যাতে অবহেলার মধ্যে না নিয়ে সেটাকে নেওয়া, কারণ এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত একটা ভ্যাকসিন, সেখানে সেই জায়গাটা নেওয়া। আমরা একেবারেই ধন্যবাদ জানাই ডাক্তার মঞ্জুর আপনাকে। আমি শেষ করতে চাই 10 সেকেন্ডে, প্রফেসর আব্দুল্লাহ শেষ করবেন কিনা? আমার কথা হলো একটাই, জনগণকে যতই লকডাউন বলেন না যাই বলেন, জনগণকে খেয়াল রাখতে হবে আপনার নিরাপত্তা, আপনার সুরক্ষা কিন্তু আপনার নিজের কাছেই। কেউ যেন মনে করেন আমার করোনা হবে না, ওর হবে তা না, আর আমি একা ভালো থাকলেই কিন্তু হবে না, কারণ করোনা কার মধ্যে আমরা তো জানি না। সেই জন্য আমাদেরকে সুন্দরভাবে স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতেই হবে। আমি 4টে কাজ করতে হবে, বারবার বলি, মাস্ক অবশ্যই পরবেন, হাত ধোয়ার চর্চা চালু রাখবেন, স্যানিটাইজার যাই বলেন, এবং শারীরিক দূরত্ব, অনেকে সামাজিক বলে ঠিক না, আসলে শারীরিক কমপক্ষে 3 ফিট, যদি আমেরিকাতে ওরা বলে 6 ফিট, এটা কিন্তু মেনটেন করতে হবে। অবশ্যই কিন্তু আপনার টিকা নেবেন, কারণ যে কথাটা বললেন যে ভারতে, আসলে ভারতের না, এটা অক্সফোর্ডেরই সিরাম, শুধু ওরা জাস্ট ম্যানুফ্যাকচার করে আমাদের দিচ্ছে, এটা কিন্তু অক্সফোর্ডের ঠিক। অনেকে কনফিউজ করছে, যেন কনফিউশন করে দিতে হয়। সেকেন্ড ডোজটা যেটা অবশ্যই সেটা আগেও বলে আসছে, ব্লাড ক্লটের যে বিষয়টি সেটি টিকার কারণে পাওয়া গেছে বলে কোনো সায়েন্টিফিক না এখনো, তাই না? WHO বলছে যে এই জন্য এটা হয় না, সুতরাং সেকেন্ড ডোজ অবশ্যই নেবেন। এটা তোর এখন পর্যন্ত অক্সফোর্ডে কিন্তু সেফ, প্রিজার্ভ করা সহজ। যে কোনো একটা আমাদের টেম্পারেচারটা আনলে, মডার্ন আনলে ঝামেলাও আছে, -70 তে প্রিজার্ভ করা কিন্তু ঠিক। শেষ করছি এইটুকু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী শেষ করতে যাচ্ছি। আমাদেরকে যেটা আমি ওটারই পুনরাবৃত্তি করছি, সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়ে নেবেন। আর আমার সরকারকে আমি আবার আবেদন করছি, $500 বিলিয়ন ইনভেস্ট করে আমরা নিজেদের ভ্যাকসিন নিজেরা তৈরি আছে। এখানে আমার মতে আমরা কেবল এটা ডিপেন্ডেন্ট না হয়ে সোভিয়েত এবং চাইনিজ তাদের সাথেও যোগসূত্র করা, আমাদের যারা আছেন বিদেশে তাদেরকে ফিরিয়ে এনে আমরা আগামী 6 মাসের মধ্যে এই যে ট্রিপসের কম্পালসারি লাইসেন্সের আওতায় আমাদেরকে ভ্যাকসিন তৈরিতে যেতে হবে। আমাদের জনগণকে খাদ্যের ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের ডাক্তার শওকত বলেছেন যে ওয়েলফেয়ার স্টেজে কেউ না খেয়ে থাকবে না। যেহেতু আমরা এখনও ওয়েলফেয়ার স্টেজ হয়নি, সেই জন্য সরকারকে অন্তত 1 মাসের রেশন দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দেওয়াটা আমাদের নিজেদের স্বার্থে মঙ্গল হবে, যে যারা ভালো আছে তাদের স্বার্থেই গরিব মানুষকে বাঁচানো দরকার। নিশ্চয়ই আমি দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং আমরা আবারও অনুষ্ঠানে এমন একটা
বেদনা বিধুর ঘটনার মধ্যে দিয়ে আপনাদেরকে বিদায় নিতে চাই, সেটি হচ্ছে যে জি একটা লাইন জি। আমাদের দেশের যেমন লোক সংখ্যা অনেক বেশি, আমার অনেক বেশি ডাক্তার নার্স দরকার। এবার আর ডাক্তারের জন্য ভর্তিতে তারা মাত্র 4,500। আমি সরকারকে আবার আগেও বলেছি 10,000 ছেলে মেয়েকে সরকারি মেডিকেল কলেজে আর 10,000কে প্রাইভেট মেডিকেল কলেজে নেওয়া উচিত। নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ যে লোকবলের সমস্যাটার সমাধান হবে। নিশ্চয়ই 10,000 ডাক্তার যদি প্রতি বছর আমরা তৈরি করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের এই যে স্বাস্থ্য খাতে নিশ্চয়ই অনেক উন্নতি হবে। আমরা আতঙ্কিত নিশ্চয়ই আমরা রয়েছি, কিন্তু আতঙ্কিত না হয় আমরা কিন্তু যেটি প্রফেসর আবদুল্লাহ বলেন নিজের সুরক্ষা নিজের কাছেই। আমাদেরকে প্রত্যেকে ভাবতে হবে আমরা একটা মহা প্যান্ডামিকের মধ্যে আমাদের এই প্রতিদিন অতিবাহিত করছি। প্রতি ঘরে ঘরেই দেখবেন আপনারা এখন একটা আতঙ্ক, জ্বর, কাশি, সর্দি, হাসপাতালে বেড নাই, আইসিইউ নাই, কিচ্ছু নাই। তাই প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সকলের কাছে নিবেদন করতে চাই, আপনারা যে যেখানে আছেন আমাদের লকডাউনটা মেনে চলুন, আপনারা যে যেখানে আছেন স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনি আপনার প্রতিবেশীকে সাহায্যে এগিয়ে আসুন এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের যারা রয়েছেন, যারা আজকে এই ইনভেস্টমেন্ট করে এই হাসপাতালগুলো তৈরি করেছেন, তারাও আরও কীভাবে আমাদের এই মানুষদেরকে সুরক্ষা করা যায় সরকারের পাশাপাশি আপনাদেরকেও দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে। আমরা অন্য কোনো বিতর্কে না গিয়ে আপনাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আপনারা আরও কীভাবে কন্ট্রিবিউট করতে পারেন আমাদের দেশের মানুষগুলোর জন্য, সেরকম সহযোগিতায় বেসরকারি হাসপাতাল চলে আসবেন। সরকারি হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, তাদের প্রতি আমরা দারুণভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বর্তমান পরিস্থিতি আপনারা কোভিড মোকাবেলায় আমাদের সকলের পাশে দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন, এই প্রত্যাশা করে আজকের মতো আমাদের মুক্তমত অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ।